ওকে, চলো আজকে আমরা এটা শুরু করি। মোহাম্মদ ইকবালের আজকে আমরা যখন আলোচনা করছি তখন তোমাদের এখানে দেখবে তোমরা যে আমাদের যেমনটা আমি তোমাদের বললাম যে সিলেবাসটা কোথায়। সিলেবাসে আমাদের এখানে যেমন জানতে চেয়েছে কি না, সিলেবাসে জানতে চেয়েছে মোহাম্মদ ইকবাল থেকে কোথায় গেল, কলোনিয়ালিজম আর ন্যাশনালিজম। সো মোহাম্মদ ইকবালের কলোনিয়ালিজম আর ন্যাশনালিজমের আইডিয়া জানতে চেয়েছে এবং অলরেডি এই দুটোই এসেছে। এবার আমরা একটুখানি বোঝার চেষ্টা করব যে তিনি আসলে কসমোপলিটারিয়ান কনসেপ্টটা কি দিয়েছিলেন। হয়তো পারে এটাও দিয়েছে পরীক্ষায়, বিকজ ন্যাশনালিজমের কনসেপ্ট তিনি দিতে গিয়ে যেমন রবীন্দ্রনাথ টেগর যেমন ন্যাশনালিজমের আইডিয়া দিতে গিয়ে তিনি যেমন ইন্টারন্যাশনালিজমের কথা বলেছিলেন, ঠিক সেম একই, আলাদা কিছু নয়। কিছু টার্মিনোলজিস কিছু আলাদা আছে, কিছু বেসিক ফিলসফিও তিনি জেনারেট করেছেন, কিছু ফিলসফার্সকে তিনি এখানে ইনকর্পোরেট করেছেন, আর কিছু কিছু থিওরিজকে তিনি এখানে ইনকর্পোরেট করেছেন। বেসিক আইডিয়াটা হচ্ছে ওই ইন্টারন্যাশনালিজমেরই আইডিয়া বলতে পারো, এটাকে তিনি এখানে বলা হয় কসমোপলিটারিয়ান আইডিয়া। তো এটাও এবার পরীক্ষায় দিতে পারে, সেই কারণে তো শুনে নাও ভালো করে, ঠিক আছে। এবং ন্যাশনালিজমের আইডিয়াটাও আমি বলবো, এটা বলতে গিয়েই কসমোপলিটারিয়ান আইডিয়াটা চলে আসবে অটোমেটিক, ঠিক আছে। এখানে আমরা কি পাচ্ছি না আমি এটা বলবো, কিন্তু তার আগে আমি তোমাদের যেমনটা বলি যে যদি আমরা একটুখানি তার ব্যাকগ্রাউন্ডটা দেখে নিই, যে কোন পরিবেশে তিনি জন্মগ্রহণ করছেন, কোন কোন পরিবেশে তিনি শিক্ষা লাভ করছেন, কোন ইনস্টিটিউশনে কোন ফর্মাল ইনস্টিটিউশনে তিনি এডুকেশন লাভ করছেন, এবং কোন 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 মানুষজন বা গোষ্ঠীর সঙ্গে তিনি মেলামেশা করছেন, তাহলে আমাদের খুব ইজি হয় আইডেন্টিফাই করতে যে তিনি কোন বা কী ধরনের পলিটিক্যাল আইডিওলজিতে বিলিভ করতেন, তাই না। তার ফিলসফিটা ঠিক কেমন হতে পারে এটা আমরা একটা আন্দাজ করতে পারি, তাই না, গেস করতে পারি। অসুবিধা হচ্ছে বাংলায় বলছি, বুঝতে পারছো তো। তাহলে এই জায়গাতে আমরা কি দেখতে পাবো না, শুরুতেই আমরা আগে দেখে নিই যে তিনি জন্মগ্রহণ করছেন 1877-এ, খুব সিগনিফিক্যান্ট একটা টাইম পিরিয়ড। কেন, তার কারণ হচ্ছে 9 নভেম্বর 1877-এ তিনি জন্মগ্রহণ করছেন। তিনি কাশ্মীরি একটি ফ্যামিলিতে জন্মগ্রহণ করছেন, ঠিক আছে। এই কাশ্মীরি ফ্যামিলিটা সেই সময় ছিল কোথায় না, সিয়ালকোটে ছিল, যেটা পাঞ্জাব পাকিস্তানে এখন বর্তমানে অবস্থিত, ঠিক আছে। পাঞ্জাব পাকিস্তান যেটা আছে, পাঞ্জাব পাকিস্তান অর্থাৎ পাকিস্তানের যে পাঞ্জাব আছে, পাঞ্জাব প্রদেশ, সেখানে আমরা দেখতে পাবো এই সিয়ালকোটে তিনি জন্মগ্রহণ করেছিলেন। কাশ্মীরি একটা ফ্যামিলি ছিল তার 1877-এ। টাইম পিরিয়ডটা কেন গুরুত্বপূর্ণ তার কারণ তোমরা জানো, 1857-এ অলরেডি আমরা দেখেছি যে সিপাহী মিউটিনি হয়ে গেছে সেই সময়, তাই তো। সিপাহী মিউটিনি সেই সময় অলরেডি হয়ে গেছে, এবং তারপর থেকে আমরা দেখতে পাচ্ছি যে সেই সময় একটা ন্যাশনালিস্টিক একটা ইমোশনস কিন্তু কাজ করছে ইন্ডিয়ানসদের মধ্যে, ন্যাশনালিস্টিক ইমোশনস কাজ করছে। এবং সেই ইমোশনসকে সামনে রেখে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন যে সমস্ত এডুকেটেডসরা ছিল, ইয়াংসরা ছিল, তারা কিন্তু এগিয়ে এসেছে এবং তারা কিন্তু ফ্রিডম স্ট্রাগলে তারা কিন্তু নেমে পড়েছে এবং তারা কিন্তু ফাইট করছে ফর দেয়ার ওন লিবারেশন অফ দেয়ার ওন কান্ট্রি। এটা কিন্তু আমরা দেখেছি। তো ইনিও কিন্তু সেই প্রসেসেই একজন কিন্তু বড় বলা যেতে পারে ফ্রিডম ফাইটার ছিলেন, যদিও পরবর্তীকালে তার চিন্তা ভাবনার মধ্যে অনেক পরিবর্তন এসেছে। এবং ইনি খুব খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার। এর ক্যারেক্টারের মধ্যে তোমরা দেখবে টাইম পিরিয়ডের মধ্যে দু ধরনের ক্যারেক্টার দেখতে পাবে। প্রথম দিকে তিনি ভীষণ ন্যাশনালিস্টিক, প্রথম দিকে যখন তোমরা যেটা ওখানে দেখবে ন্যাশনালিজম জানতে চেয়েছে না, আর্লি ফেজটা তোমরা যদি দেখো ভীষণ ন্যাশনালিস্টিক তিনি ছিলেন। পরের ফেজটাতে তুমি চলে যাবে, সেখানে তুমি দেখবে যে তিনি তখন হয়ে যাচ্ছেন কি না, তিনি তখন হয়ে যাচ্ছেন কিন্তু কসমোপলিটারিয়ান একটা কনসেপ্টে, বা বলা ভালো যে তিনি তখন ওই ন্যাশনালিস্টিক ভিউ থেকে বেরিয়ে এসে কসমোপলিটান ভিউটাকে বিশ্বাস করছেন, বা এটাকে বলতে পারো অল্টারনেটিভ একটা শব্দ দিয়ে, যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় সেটাকে বলতে ইন্টারন্যাশনালিজমের কনসেপ্ট, এই ধরনের একটা শব্দ তিনি ডেভেলপ করছেন, কসমোপলিটারিয়ানিজম। তো এই ধরনের একটা আইডিয়াতে তিনি বিশ্বাস করছেন। প্যারালালি তিনি আমরা দেখতে পাবো যে তিনি প্রথম জীবনে যখন ন্যাশনালিজমে বিশ্বাস করছেন তখন ভীষণভাবে কিন্তু প্রশংসিত ছিলেন, বিশেষ করে ইন জেনারেল সমস্ত ইরেসপেক্টিভ অফ কাস্ট অ্যান্ড ক্লাস এবং রিলিজিয়ন সমস্ত মানুষের কাছে তখন কিন্তু তিনি বেশ বেশ কিন্তু প্রশংসার একটা পাত্র ছিলেন। কেন, তার কারণ তার কাজগুলোই তিনি এইরকম করেছিলেন সেই সময়। যেমন তিনি একটা স্লোগান দিয়েছিলেন, মনে করে দেখো, জানো কি না, মনে করে দেখো যদি মনে না থাকে, যে তিনি একটা স্লোগান দিয়েছিলেন, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। ইন্ডিয়াতে এখনো এটা স্লোগান শাউটিংটা এখনো আছে। অর্থাৎ তিনি এখন পাকিস্তানে মানে তিনি যে ধরনের কাজগুলো করেছেন সেগুলোর মানে করার ফলে তাকে এখন পাকিস্তানে তাকে স্পিরিচুয়াল ফাদার অফ পাকিস্তান হিসেবে কিন্তু তাকে কিন্তু জাজ করা হয়। এটা পরীক্ষা আসতে পারে যে স্পিরিচুয়াল ফাদার অফ পাকিস্তান কাকে জাজ করা হয় বা কাকে কনসিডার করা হয় বা কাকে এখানে এই সম্মান দেওয়া হয় পাকিস্তানে। তো এটা হচ্ছে কিন্তু মোহাম্মদ ইকবাল, ঠিক আছে, স্পিরিচুয়াল ফাদার অফ পাকিস্তান, ঠিক আছে। তো ওনাকে কিন্তু এই সম্মানটা সেখানে দেওয়া হয়, ঠিক আছে। এবং আলমা, এটার নামটা আমি শব্দটা ভুলছি, পরে গিয়ে বলছি, সরি, আলমা ইকবাল বলা হয় তাকে, পাকিস্তানেও আলমা ইকবালও বলা হয়। আলমা মানে হচ্ছে আলমা একটা উর্দু ওয়ার্ড, এটার অর্থ হচ্ছে স্কলার, ঠিক আছে, স্কলার, গবেষক যেটাকে বলি আমরা। তো স্কলার আলমা ইকবাল তাকে কিন্তু এই নামে কিন্তু তাকে ডাকা হয়। এবং তোমরা দেখবে ওর নামে অনেক কলেজ, ইউনিভার্সিটি, অনেক ইনস্টিটিউশন সেখানে কিন্তু রয়েছে। তাকে সম্মান প্রদর্শনের আর কি খাতিরে এটা
জন্য আসলে এটা করা হয়েছে কি सर ये अल्मा इकबाल का मतलब आपने क्या এ আলামা এ ডবল এল এ এম এ আলামা ইকবাল আলামা ইকবাল হ্যাঁ ইউ কি আই কিউ বি এল আকবাল ঠিক আছে তো এখানে তোমরা দেখবে আলামা আলামা কথার অর্থ হচ্ছে স্কলার এর মিনিংটা হচ্ছে স্কলার এটা একটা উর্দু ওয়ার্ড ঠিক আছে এটা একটা উর্দু ওয়ার্ড তো স্কলার এর শব্দটা হচ্ছে ঠিক আছে স্কলার আলামা ইকবাল তো ইকবাল তো একটা নাউন ফর্ম তো যাই হোক এখানে আমরা দেখতে পাবো তাকে একজন স্কলার হিসেবে বিবেচনা করা হয় তিনি একজন পোয়েট ছিলেন তিনি একজন সাহিত্যিক ছিলেন এগুলো আমরা দেখেছি ঠিক আছে প্যারালালি তিনি কিন্তু এই যে বললাম যে ভীষণ কিন্তু ন্যাশনালিস্টিক ছিলেন আর্লি পিরিয়ডে হ্যাঁ তো সেখানে সেই কারণে বিশেষ করে তার ওই কন্ট্রিবিউশনস বললাম যে ইন্ডিয়ান ফ্রিডম ফাইটে বা ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগলে আমরা তার একটা কন্ট্রিবিউশন দেখেছি যে তিনি সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা এই ধরনের একটা কিন্তু স্লোগান কিন্তু সেই সময় খুব ভীষণ ফেমাস করেছিলেন এবং যেটা এখনকার দিনেও আমরা প্র্যাকটিস করি তো এটা তিনি কিন্তু করেছিলেন কোথায় করেছিলেন কীভাবে আমি বিস্তারিত পরে বলছি তো মোটামুটিভাবে বুঝে নাও যে তিনি এই জন্মগ্রহণ এখানে করছেন কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সেটা হচ্ছে কি না তিনি এখানে জন্মগ্রহণ করছেন ঠিকই এই মানে কাশ্মীরে কিন্তু তিনি কিন্তু ফ্যানটা বন্ধ করে দেবো हाँ सर ঠান্ডা লাগছে বন্ধ করে দাও सर अच्छा ये जो इकबाल है वो इनको स्पिरिचुअल फादर ऑफ पाकिस्तान बोला जाता था बाद में ये तो पाकिस्तान बनने के बाद पाकिस्तान बनने के बाद सर तो ये काम किस लिए करते थे मतलब वो किसके फेवर में थे पाकिस्तान आ रहा हूँ वहाँ पे आ रहा हूँ इंटरेस्टिंग तो इसलिए तो है दो फेज दिखा जाएगा यहाँ पे इनकी लाइफ दो फेज में डिवाइड कर सकते हैं हम लोग इसको ठीक है हालांकि एक फिलोसोफर की जो फाइट है उसको भी अलग कर सकते हैं पर फिर भी मोटे मोटे टर्म से हम बोल सकते हैं कि मोटे मोटे कि हम बोल सकते हैं कि दो फेज में इसको डिवाइड कर सकते हैं तो अर्ली फेज में हम लोग देख लें वो बहुत ही नेशनलिस्टिक था और नेक्स्ट फेज में जब देखेंगे हम कि वो कॉस्मोपोलिटियन कॉन्सेप्ट में एज अ फिलोसोफर कॉस्मोपोलिटियन कॉन्सेप्ट में विश्वास रखता था बाद में हम लोग देखेंगे कि नहीं और भी उसी टाइम में बाद में हम लोग देखेंगे कि नहीं उन्होंने टू नेशंस थ्योरीज का कॉन्सेप्ट पहली बार इन्होंने ही दिया था बहुत सारे बुक्स में मिलेगा कि सबरकर ने पहले दिया था सबरकर से पहले भी इन्होंने टू नेशंस थ्योरीज का कॉन्सेप्ट दिया था ठीक है तो टू नेशंस थ्योरीज इन्होंने दिया था बाद में जाकर सबरकर उसको फेमस किया क्लास लेक्चर सुन लेना वहाँ पे सबरकर के बारे में बोला है मैंने कि सबरकर उसको जाके बाद में उसको टू नेशंस थ्योरी का उसको ऐसा कुछ आइडिया दिया और उसी को 3 साल बाद हम लोग देखेंगे कि जिन्ना ने उसको पॉपुलराइज किया तो उसके बाद हम लोग देखेंगे कि जिन्ना इसी को कंप्लीटली इसको अडॉप्ट करके या फिर एक पॉलिटिकल आइडियोलॉजी बना के कंप्लीटली नेगोशिएट करके या फिर डायलॉग चला के ब्रिटिश के साथ हम लोग देखेंगे कंप्लीटली उसको फ्रीडम ला दिया वहाँ पे मतलब एक सेपरेट पाकिस्तान लैंड या फिर एक कंट्री बना दिया ठीक है ऐसे तो उनका ऐसा एक प्रोसेस सक्सेस था फिर भी हम लोग एक यहाँ पे देखेंगे आते हैं हम वहाँ पे यहाँ पे देखेंगे हम लोग क्या कि कश्मीर में यहाँ पे इनका जन्म हुआ था कश्मीरी फैमिली में जन्म हुआ था कश्मीरी फैमिली में जन्म हुआ था पर इनका रूट क्या था पता है तुम लोगों को तो ये तो पता है कि कश्मीर में ज़्यादातर मुस्लिम रहता है ना कश्मीर में ज़्यादातर मुस्लिम रहता है पर वहाँ पे हिंदू भी रहता है पंडित कश्मीरी जो पंडित है ना जैसे कि पंडित जवाहरलाल नेहरू भी तो पंडित ही थे कश्मीरी पंडित ही थे तो ये भी वही कश्मीरी पंडित ही भी थे मतलब इनकी जो रूट है ना इनके जो पापा थे इनके पापा क्या किए थे वो कन्वर्ट किया था खुद को हिंदू धर्म से इस्लाम धर्म में कन्वर्ट किया था इनकी जो दादाजी है ना उस दादाजी हम लोग देखेंगे कि एक पंडित था वहाँ पे कन्हैया लाल नाम था उनका ग्रैंडफादर का नाम और इनके पापा जो थे रतन लाल इन्होंने कन्वर्ट किया था खुद को एवं इस्लाम एडॉप्ट किया था ठीक है इस्लामिज्म को एडॉप्ट किया था और नाम लिया था रतन लाल से नाम चेंज करके नूर मोहम्मद नाम लिया था ठीक है ऐसे और इन्होंने एक जिसको शादी की थी उनकी नाम थी इमाम बीबी ठीक है मुस्लिम छिलो ये मुझे ज़्यादा पता नहीं है कि वो पहले से ही मुस्लिम था या फिर उसको कन्वर्ट किया गया पर नाम था इसका इमाम बीबी ठीक है तो हम लोग देखेंगे यहाँ पे कि इकबाल्स की जो मादर इमाम बीबी था ये भी कश्मीरी फैमिली से ही बिलोंग करते थे और हम लोग देखेंगे कि 1914 में इनका देहांत हो गया ठीक है 1914 में मतलब इकबाल की नहीं इनकी माँ की बात कर रहे हैं हम लोग कि इनका देहांत हो गया था 1914 में ठीक है सियालकोट में इनका देहांत हो गया था अभी हम लोग इसकी अर्ली एडुकेशन को देखेंगे तो हमें यहाँ पे दिखेगा कि अर्ली एडुकेशन इसका 4 साल में स्टार्ट होता है ठीक है अभी 4 साल में स्टार्ट होता है पहले तुम्हें तो ये पता ही होता है कि बचपन से ही मुस्लिम्स में बचपन से क्या किया जाता है कि रिलीजन से मुस्लिम में हिंदू में भी पहले तो यही था संस्कृत को ज़्यादा सिखाया जाता था महाभारत का पाठ दिया जाता था पुराण का पाठ दिया जाता था ऐसा कुछ था तो यहाँ पे हम लोग देखेंगे कि एडमिटेड टू अ मॉस्क्यू मस्जिद में उसका एडमिशन हुआ था
और वहाँ पे उन्होंने कुरान कुरान को वहाँ पे उसको उस कुरान के बारे में उसका कुछ पढ़ा, कुरान में जो कुछ भी होते हैं उसको पढ़ा, कुरान की नॉलेज उन्होंने हासिल की। उसके बाद हम लोग देखेंगे अरबिक लैंग्वेज में उसका वो अरबिक लैंग्वेज में उसने पढ़ाई की। जो जिसने उसको पढ़ाया उनका नाम था सर मीर हसन। तो ये जिन्होंने पढ़ाया वो भी एक मुस्लिम ही था, ठीक है, जो जिसने पढ़ाया वो भी एक मुस्लिम ही था। 1893 में हम लोग देखेंगे कि उन्होंने मैट्रिक कंप्लीट की, कौन सी कॉलेज से, स्कॉट्स मिशन ऑफ कॉलेज, स्कॉट्स मिशन कॉलेज इन सियालकोट से उन्होंने उनका मैट्रिक कंप्लीट की। उसके बाद हम लोग देखेंगे कि गवर्नमेंट कॉलेज में, हाँ क्या, सियालकोट, हाँ, तो उसके बाद हम लोग देखेंगे 1897 में उन्होंने बीए कंप्लीट की, तीन लैंग्वेज में, तीन डिफरेंट सब्जेक्ट्स में उन्होंने ग्रेजुएशन कंप्लीट किया था। एक तो फिलोसफी था, एक बहुत फिलोसोफर मान लो कि इसलिए बाद में जाके बहुत फिलोसोफर की तहत भी उभर के आए। तो बहुत एक फिलोसोफर इसलिए बना, वो फिलोसफी में उसका इंटरेस्ट था, बीए में फिलोसफी सब्जेक्ट में पढ़ाई किया था। इंग्लिश लिटरेचर के ऊपर भी पढ़ाई किया था, इसलिए बहुत पोएट भी उसको ऐसे बहुत करी, उर्दू और मैंने इंग्लिश कविताएं भी बहुत सारे लिखे थे इन्होंने। तो इंग्लिश लिटरेचर में पढ़ाई किया था, ठीक है, और अरबिक। तो ऐसे 3 सब्जेक्ट्स में उन्होंने ग्रेजुएशन कंप्लीट किया था और कॉलेज का नाम था गवर्नमेंट कॉलेज यूनिवर्सिटी, ठीक है। बाद में मास्टर्स डिग्री भी उन्होंने क्या किया, मास्टर्स डिग्री भी उन्होंने हासिल की उसी कॉलेज से। और बाद में हम लोग देखेंगे कि उन्होंने क्या किया था कि एक गवर्नमेंट कॉलेज में उन्होंने जूनियर प्रोफेसर की तहत उन्होंने उनको रिक्रूटमेंट मिला था, ठीक है। तो उन्होंने वहाँ पे बैठ के उन्होंने पढ़ाने लग गए, ठीक है। तो बाद में हम लोग देखेंगे 1905 में हम लोग देखेंगे कि उन्होंने हायर स्टडीज़ के लिए कहाँ गए, हायर स्टडीज़ के लिए इंग्लैंड चल गए, इंग्लैंड, ठीक है, इंग्लैंड चले गए। वहाँ पे जाके उन्होंने क्या किया, वहाँ पे जाके बहुत सारे फिलोसोफर्स को और भी पढ़े। और ऑलरेडी 1905 मान लो कि 1906 में 1885 में कांग्रेस इस्टेब्लिश हो गया था, 1877 में उनका जन्म हुआ था, ऑलरेडी 1885 में कांग्रेस का जन्म हो गया था। 1906 में मुस्लिम लीग का इस्टेब्लिशमेंट भी हो गया था, फाउंडेशन भी हो गया था, है ना। और ये क्या करते हैं, 1905 में इंग्लैंड में चले जाते हैं पढ़ाई के लिए। शुरुआत में इनका वो पॉलिटिक्स में इतना इंटरेस्ट था नहीं, और रिलीजन के बेस में, जो रिलीजन के ऊपर बेस करके सोचना, एक्टिविटीज़ कुछ करना, इसके ऊपर भी इनका कोई इतना कुछ इंटरेस्ट था नहीं। तो इन्होंने क्या किया, खुद को पढ़ाई में ज़्यादा इन्वॉल्व कर लिया, ठीक है, ऐसे हम लोग देखेंगे। तो बाद में हम लोग देखेंगे वहाँ पे जब बहुत सारे फिलोसोफर से मिले, मतलब फिलोसोफर से प्रभावित भी हुए थे, जैसे कि फ्रेडरिक नीत्शे से बहुत सारे प्रभावित हुए थे। इसलिए बाद में फ्रेडरिक नीत्शे का जो आइडिया था ना, एग्जिस्टेंशियलिज्म का जो आइडिया था, वो जर्मनी की जो रास्ता है ना, जर्मनी की एक चौरास्ता में जाके उन्होंने क्या किया था, नीत्शे ने गॉड इज डेड ऐसे करके चिल्लाने लग गए, गॉड इज डेड बोल से ऐसे चिल्लाने लग गए चौरास्ता पे जाके। क्यों? क्योंकि इस कॉन्सेप्ट से उन्होंने लोगों को जो एग्जिस्टेंस है उसके ऊपर भरोसा करने की एक सिस्टम लाने की कोशिश की थी, ठीक है। मतलब मैं जब गॉड के ऊपर विश्वास करता हूं तब खुद को अंडर एस्टिमेट करता हूं, जब मैं खुद को सपोर्ट करता हूं, खुद को जब मैं अंडर एस्टिमेट नहीं करता हूं, जब खुद को मैं पावरफुल समझता हूं, तब मैं जाके बहुत कुछ आगे जाके कुछ डेवलपमेंट कर पाता हूं, खुद का कुछ डेवलपमेंट कर पाता हूं, सोसाइटी का कुछ डेवलपमेंट कर पाता हूं। तो नीत्शे ने जर्मनी को डेवलप करने के लिए ऐसे एक आइडिया दिया था कि लोग यहाँ पे जर्मनी में उस टाइम में देखा जाता है कि लोग रिलीजन के ऊपर ज्यादा भरोसा करते हैं, विश्वास करते हैं, इसलिए लोग खुद के ऊपर भरोसा करना छोड़ दिया है। खुद की जो पावर है उस पावर को इन्होंने अंडर एस्टिमेट करने लग गए। तो अंडर एस्टिमेट करने लग गए तो इनका अभी कुछ डेवलपमेंट इसलिए हो नहीं रहा है। तो इसलिए उन्होंने बोला, नीत्शे ने बोला था कि एग्जिस्टेंशियल थ्योरीज नहीं आता। एग्जिस्टेंस किसका ना, खुद की एग्जिस्टेंस की थ्योरीज, मतलब खुद की जो एग्जिस्टेंस है, खुद में जो बहुत सारा कुछ पावर है, इसको विश्वास करो, इसके ऊपर अमल करो, इसको प्रैक्टिस करो, करने लगोगे तो खुद का डेवलपमेंट होगा, सोसाइटीज का भी एक डेवलपमेंट होगा, या फिर जर्मनीज का डेवलपमेंट होगा। हिटलर जब आए थे तब उसको थोड़ा ब्लेम किया गया था, हालांकि फिलोसोफर के तहत, कि इनकी जो फिलोसफी तो इसी फिलोसफी हिटलर जैसे लीडर्स को जन्म दिया था। तो उस पार्ट को छोड़ते हैं। तो अभी हम लोग देखेंगे कि ऐसे एक लीडर से इन्होंने भी प्रेरित हुआ था, और बाद में जाके जो थ्योरीज दिए, ऐसी थ्योरीज इसी के फिलोसफी के आधार पे भी बने हैं। हेनरी बर्गसन और रूमी जैसे फिलोसोफर से भी इन्होंने बहुत प्रभावित हुआ था। 1906 में जब हम बोल रहा था कि मुस्लिम लीग इस्टेब्लिश हो गया, तब हम लोग देखेंगे 1906 में उन्होंने क्या किया था,
ना बैचलर डिग्री फिर से बैचलर डिग्री उनको मतलब ग्रेजुएशन की डिग्री के लिए उन्होंने कहाँ गया, ट्रिनिटी कॉलेज में गया था। ट्रिनिटी कॉलेज कहाँ है, कैम्ब्रिज यूनिवर्सिटीज का अंदर एक कॉलेज होता है, बहुत ही फेमस कॉलेज है। जितने सारे कॉलेज हैं अभी भी, जितने सारे कॉलेज हैं उस कॉलेज में से ट्रिनिटी कॉलेज ফিনান্সিয়ালি বলো আর যে দিক থেকেই বলো, তুমি ফিনান্সিয়ালি বলো, নলেজ বলো, সব দিক থেকে কিন্তু ফেমাস। যেমন কেমব্রিজ ইউনিভার্সিটির আন্ডারে বোধহয় 200-র অধিক বোধহয় এখনো পর্যন্ত বোধহয় নোবেল প্রাইজ পাওয়া গেছে, তার মধ্যে বেশিরভাগটাই তুমি দেখবে ট্রিনিটি কলেজের হচ্ছে প্রফেসরসরা পেয়েছে। सो এত বড় একটা কিন্তু हम लोग देखेंगे इतना बड़ा एक कॉलेज है जहाँ पे इतना फेमस कॉलेज है, इतने अच्छे स्टूडेंट्स वहाँ पे जाके पढ़ते हैं या पढ़ने की कोशिश करते हैं, खुद को सुधारने की, खुद की इम्प्रूवमेंट के लिए, खुद को डेवलप करने के लिए वहाँ पे जाने की एक बार कोशिश तो करते हैं। तो उस कॉलेज में उनको एडमिशन मिला, वहाँ पे गए, पढ़ाई किए। 1907 में हम लोग देखेंगे कि उन्होंने पीएचडी डिग्री हासिल की। पीएचडी कहाँ से, पीएचडी डिग्री के लिए उन्होंने हासिल नहीं की, पीएचडी डिग्री के लिए उन्होंने क्या आगे कहाँ गए, वो जर्मनी चले गए। जर्मनी में वहाँ पे जाकर मूव करने के बाद पीएचडी डिग्री वहाँ से ली। 1908 में उनको पीएचडी डिग्री मिला। पीएचडी डिग्री उनको मिला कौन सी कॉलेज में से, कौन से यूनिवर्सिटीज़ में, इसको यूनिवर्सिटीज़ का नाम था लुडविग मैक्सिमिलियन यूनिवर्सिटी। 1908 में उसको पीएचडी डिग्री मिला। इस यूनिवर्सिटीज़ को अभी बोला जाता है म्यूनिच यूनिवर्सिटी, म्यूनिच, ठीक है, म्यूनिच यूनिवर्सिटी बोला जाता है। हालांकि मेरा नाम इसलिए याद है क्योंकि बहुत सारे प्रोफेसर यहाँ पे कोलकाता में आते हैं, डिफरेंट डिपार्टमेंट्स में, पॉलिटिकल साइंस में लेक्चर्स देते हैं, तो मैंने 2-1 को देखा, इसलिए मेरा नाम इसका नाम मेरा याद है। म्यूनिच यूनिवर्सिटी बहुत फेमस यूनिवर्सिटी है। तो यहाँ से उसको पीएचडी डिग्री मिला, ठीक है। जिस टॉपिक के ऊपर पीएचडी डिग्री किया उस टॉपिक को एग्जाम्स में बार बार पूछते हैं। शॉर्ट क्वेश्चंस देख लो एक बार, है तुम्हारे पास शॉर्ट क्वेश्चंस, पीवीएस का क्वेश्चंस निकालो, वहाँ पे देखो कि शॉर्ट क्वेश्चंस में शायद ऑलरेडी पूछ लिया लास्ट टाइम में, पूछा था कि पीएचडी डिग्री इनका जो था कौन सी टॉपिक के ऊपर था, या फिर बुक्स का नाम ऑलरेडी दे दिया शायद। 21 का है वो, 21 का है, ये 22 का शॉर्ट क्वेश्चन यहाँ पे दिया नहीं है। 22 में भी देखो है कि नहीं, नेक्स्ट टाइम दे सकता है। फिर नेट में बहुत बार पूछे गए हैं, ठीक है, नेट सेट में ऐसे बहुत बार पूछे गए हैं। बुक का नाम क्या था, जिस टॉपिक के ऊपर इन्होंने काम किया था, इसका नाम था, टाइटल क्या था, इसका टाइटल था द डेवलपमेंट ऑफ मेटाफिजिक्स इन पर्शिया। द डेवलपमेंट ऑफ मेटाफिजिक्स इन पर्शिया, नेट में बहुत बार पूछे गए हैं, इस क्वेश्चन को लिख लो। द डेवलपमेंट ऑफ मेटाफिजिक्स इन पर्शिया, 1908 में इस टॉपिक के ऊपर इन्होंने काम किया था, पीएचडी किया था। द डेवलपमेंट ऑफ मेटाफिजिक्स, METAPHYSICX, द डेवलपमेंट ऑफ मेटाफिजिक्स इन पर्शिया, PERSIA, पर्शी जिसको बोलते हैं, पर्शिया। तो डेवलपमेंट ऑफ मेटाफिजिक्स इन पर्शिया, मेटाफिजिक्स बेसिकली नॉर्मेटिव अप्रोच को मेटाफिजिक्स भी बोलते हैं, एक दूसरा नाम है उसका। तो डेवलपमेंट्स ऑफ नॉर्मेटिव थ्योरीज, ठीक है, नॉर्मेटिव थ्योरीज बोल सकते हैं हम लोग इसको। तो मेटाफिजिक्स को नॉर्मेटिव बोलते हैं और एक दूसरा नाम है इसका। तो डेवलपमेंट ऑफ मेटाफिजिक्स इन पर्शिया, द डेवलपमेंट ऑफ मेटाफिजिक्स इन पर्शिया में इनको क्या मिला, पीएचडी डिग्री मिला, ठीक है। अभी पॉलिटिकल कैरियर में हम लोग देखेंगे, पीएचडी डिग्री मिला कि इनके ऊपर वो उन्होंने पीएचडी करा था, मतलब इनके इस टॉपिक के ऊपर पीएचडी करा था, ठीक है। तो पीएचडी का टॉपिक था ये, ठीक है, टाइटल था ये टॉपिक का, ठीक है। तो यहाँ पे उसको पीएचडी डिग्री मिला था इस टाइटल में। बाद में हम लोग देखेंगे पॉलिटिकल कैरियर अगर हम बात करें तो 1908 में उन्होंने इंडिया लौट के आए, बैक इंडिया रिटर्न किया उन्होंने। रिटर्न करने के बाद हम लोग देखेंगे कि ऑल इंडिया मुस्लिम लीग, ऑलरेडी मैंने बोला कि 1906 में ऑलरेडी मुस्लिम लीग इस्टेब्लिश हो गया था। तो 1908 में उन्होंने क्या किया था कि मुस्लिम लीग में, ऑल इंडिया मुस्लिम लीग में उन्होंने ज्वाइन किया था, ठीक है। अभी जब ज्वाइन किया उन्होंने, तब हम लोग देखेंगे कि ज्वाइन करने के बाद मोहम्मद शफी उस टाइम बहुत एक फेमस लीडर होते थे लीग में, और मोहम्मद अली जिन्ना भी उस टाइम में, हालांकि मोहम्मद अली जिन्ना कुछ बुक्स में बोला जाता है कि बाद में आया था। तो देखेंगे हम लोग कि मोहम्मद शफी एंड मोहम्मद जिन्ना की बहुत बड़े फैन बन गए वो, ठीक है, सपोर्टर बन गए, बहुत बड़े वो एसोसिएट भी बन गए, इनके साथ भी काम करने लगे। उनकी जो आइडियाज़ थे, मोहम्मद शफी एंड मोहम्मद अली जिन्ना की जो आइडियाज़ था उस टाइम में, उसको भी बहुत पसंद करने लग गए। और हम लोग देखेंगे कि इनको पसंद करता था। ऑपोजिट में हम लोग देखेंगे आईएनसी, इंडियन नेशनल कांग्रेस 1885 में जो बना था ना, ऑलरेडी मॉडरेट जो चला रहे थे उस टाइम पे, इन मॉडरेट्स की जो पॉलिसीज था ना, उस पॉलिसीज को बहुत ही वो अच्छी तरह से लेता नहीं था, उसको क्रिटिसाइज करता था वो। क्यों? क्योंकि और एक बात था, हालांकि सिर्फ पॉलिसीज नहीं, इनकी जो फॉर्मेशंस जो है ना, फॉर्मेशंस को लेकर इनका कुछ प्रॉब्लम था। कैसा? यहाँ पे जो जितने सारे लीडर्स देखेंगे ना आईएनसी में, हम लोग जितने सारे लीडर्स देखेंगे, हालांकि बाद में तुम्हें पढ़ाऊंगा मैं, नेट में है तुम्हारा, अभी यहाँ पे नहीं है।
রামাস্বামী পড়াবো আমি তোমাদের, ठीक है, ईवी रामास्वामी पढ़ाबो, नेटे आछे तुम्हारे। तो ईवी रामास्वामी ने भी यही सेम ब्लेम किया था। कौन सा ब्लेम किया था? आईएनसी के, आईएनसी को एक ब्लेम किया था कि आईएनसी हिंदू डोमिनेटेड एक ऑर्गेनाइजेशन है, ज़्यादातर हिंदू का पार्टिसिपेशन है वहाँ पे, और हिंदू में भी हाई कास्ट हिंदू का ज़्यादा पार्टिसिपेशन है, नीचू कास्ट का मतलब लोअर कास्ट का पार्टिसिपेशन वहाँ पे ज़्यादा है नहीं। तो ऐसा एक ब्लेम इन्होंने किया था, ठीक है। तो ऐसे इसलिए इन्होंने आईएनसी को इतना ज़्यादा सपोर्ट नहीं किया, और इनका पॉलिसीज भी बहुत मॉडरेट पॉलिसीज होता था, रेडिकल इतना व्यू होता नहीं था। हालांकि इन्होंने रेडिकल्स में विश्वास करते थे कि नहीं करते थे हमें नहीं पता, पर आईएनसी में जो हिंदू डोमिनेटेड ऑर्गेनाइजेशन होने के नाते इसको ये पसंद ज़्यादा नहीं था। तो ऐसे हम देखेंगे, ऐसे एक डेवलपमेंट उस टाइम में था। अभी सिर्फ हिंदू आईएनसी को वो सपोर्ट नहीं करता था ऐसा नहीं है, मतलब पसंद नहीं करता था ऐसा नहीं है। लीग के अंदर, मुस्लिम लीग के अंदर जो जैसे चल रहा था ना, जिस तरीके से जो काम चल रहा था, जिस जैसे पॉलिसीज को अडॉप्ट किया जाता था उस टाइम में, इसके ऊपर भी उनका भरोसा नहीं था, सपोर्ट नहीं करता था उस टाइम में, ठीक है, विश्वास नहीं करते थे, या फिर वो डिसअपॉइंटेड थे। আলাদাই অ্যাক্টিভ করতে হবে, অসুবিধা নেই। তাহলে এখানে আমরা কি দেখছি না, এখানে আমরা দেখছি এটা বের করো, ঠিক আছে, এটা বের করো। এখানে আমরা কি দেখছি না, यहाँ पे हम लोग देखेंगे कि 1920 में इन्होंने, सॉरी 1900 उस टाइम में कांग्रेस की जो एक्टिविटीज़ था, कांग्रेस में जैसा कांग्रेस का जैसे फॉर्मेशन हुआ था, इसी में उनका प्रॉब्लम था, ऐसा नहीं है। मुस्लिम लीग जैसे फॉर्मेशन हुआ था, इनका मतलब जो जिस तरीके से काम कर रहा था फॉर्मेशन, या फिर इसके साथ साथ जो जिस तरीके से काम करता था, इसको लेके वो बहुत ही डिसअपॉइंटेड थे उस टाइम में। हम लोग देखेंगे क्यों, क्योंकि वहाँ पे दो ग्रुप्स बना था, वहाँ पे मुस्लिम लीग में दो ग्रुप्स था। बाद में जाके और भी क्लियर हो गया 1920s में, ये भी जाके और भी डायरेक्टली क्लियर हो गया, बहुत ही क्लियर हो गया ये 1920s में। हम लोग देखेंगे कि ब्रिटिश क्या बोलते हैं कि ब्रिटिश को सपोर्ट करने के लिए एक ग्रुप बना, मतलब एक ऐसे कुछ लोग थे वहाँ पे, और एक ग्रुप था जो सेंट्रिस्ट पॉलिसीज में विश्वास करते थे, ना तो कांग्रेस को सपोर्ट करता था, ना तो ब्रिटिश को सपोर्ट करता था, पर खुद का एक आइडेंटिटी होता था, खुद का एक आइडेंटिटी ऐसे कुछ होता था। सेंट्रिस्ट पॉलिसी हम लोग इसको बोल सकते हैं, उसकी उस टाइम की जो पॉलिटिकल जो सिस्टम है उसके हिसाब से। तो हम लोग देखेंगे जो ब्रिटिश को जो सपोर्ट करता था वो कौन था, ये मोहम्मद शफी जैसे लोग था, इनकी जो ग्रुप्स था ये ब्रिटिश को ज़्यादा थोड़ा कुछ फेवर करते थे। और अपोजिट में हम लोग देखेंगे अली जिन्ना जो था वो थोड़ा कुछ सेंट्रिस्ट पॉलिसीज में विश्वास करते थे, ना तो ज़्यादा वो कांग्रेस को फॉलो करते थे, ना तो ब्रिटिश को ज़्यादा फेवर करते थे, तो किसी को नहीं फॉलो करता था, वो एक सेंट्रिस्ट पॉलिसीज में विश्वास करता था, ठीक है। और मुस्लिम लीग को खुद की एक आइडेंटिटी बनाना चाहिए, और मुस्लिम का जो पॉलिसी हो उसको आगे लेके जाना चाहिए, ऐसे एक व्यू रखता था मोहम्मद अली जिन्ना उस टाइम में, ठीक है। 1926 में हम लोग देखेंगे और ज़्यादा विश्वास था इनका, इसलिए ज़्यादा विश्वास था इनके मोहम्मद अली जिन्ना की जो लीडरशिप है, इस लीडरशिप में उनका ज़्यादा विश्वास था, ठीक है। हम लोग देखेंगे यहाँ पे कि 1926 में, नवंबर 1926 में हम लोग देखेंगे कि इनकी जो फ्रेंड्स एंड फॉलोअर्स हैं, इनकी रिक्वेस्ट में, हालांकि शुरुआत में इतना एक्टिव नहीं रहता था, बट 1926 में हम लोग देखेंगे 1926 में मतलब ऑलरेडी 1919 का एक्ट वहाँ पे आ गया, ठीक है, जिसको हम बोलते हैं कि राउलर एक्ट तो 1990 के उसी साल में आया था, बाद में आया था, उससे पहले आया था मॉन्टेगू चेम्सफोर्ड रिफॉर्म, मॉन्टेगू ना मॉर्ली मिंटो रिफॉर्म, राइट, मॉर्ली मिंटो रिफॉर्म आया था 1990 में। तो मैं कॉन्फ्यूज होता हूँ, ये मॉर्ली मिंटो पहले आया था या फिर नाम से ही कॉन्फ्यूज होता हूँ, बट 1919 में जो लॉ आया था उसमें हम लोग देखेंगे बहुत सारा कुछ चेंजेस लाया गया था। और फर्स्ट टाइम वहाँ पे ना कम्युनल रिप्रेजेंटेशन दिया गया था, कम्युनल इलेक्टोरेट सिस्टम इस्टेब्लिश किया गया था। क्या था वो, मतलब मुस्लिम्स को अलग सा एक कॉन्स्टिट्यूएंसी दिया गया था, वहाँ पे मुस्लिम ही कॉन्टेस्ट कर सकते थे और मुस्लिम को वोट कर सकते थे, ऐसे एक सिस्टम वहाँ पे इंट्रोड्यूस किया गया था 1919 में, ठीक है, सॉरी 1909 में ये लाया गया था। 1909 में हम 19 में देखेंगे हम डायरकी लाया गया था, डायरकी प्रोविंस में डायरकी क्या होता है, एक तो ट्रांसफर पावर होता है और
रिजर्व पावर होता है, 2 पावर, जैसे कि राज्यपाल के हाथ में कुछ पावर है अभी और गवर्नमेंट के हाथ में भी पावर है कुछ। उस टाइम में भी ऐसा कुछ फर्स्ट टाइम लाया गया था प्रोविंस में, मतलब जो स्टेट्स होते थे उस टाइम में, वहाँ पे लाया गया था कि कुछ राज्यपाल के हाथ में पावर होता था, कुछ गवर्नमेंट के हाथ में पावर होता था, ठीक है। तो ऐसे डायर की फर्स्ट टाइम 1919 में लाया गया था, ठीक है। तो हम लोग देखेंगे ना उसी के बीच ऐसे ऐसे एक सिस्टम में हम लोग देखेंगे कि 1926 में जब इलेक्शंस हो रहा है तब उन्होंने क्या किया कि फ्रेंड्स की रिपोर्ट, फ्रेंड्स की रिक्वेस्ट से या फिर सपोर्टर्स जो इनके होते थे, क्योंकि बहुत ऑलरेडी तो उन्होंने बहुत एक उर्दू एक पोएट थे, जैसे कि मैंने बोला कि उन्होंने सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा, ऐसे एक कविता ही ऐसे लिखा था, पॉलिटिकल एक पोएम लिखा था और उसको बहुत फेमस किया गया था, बहुत ही फेमस हुआ था उस टाइम में। तो इसलिए बहुत ही लोग इसको आदर करते थे। तो उस टाइम में हम लोग देखेंगे इनकी जो सपोर्टर्स, फ्रेंड्स जितने सारे होते थे, इन्होंने क्या किया, उनको रिक्वेस्ट किया कि तुम पॉलिटिक्स में ज्वाइन करो, इलेक्शंस में फाइट करो। तो इन्होंने क्या किया, पंजाब लेजिस्लेटिव असेंबली से इन्होंने क्या किया, उस टाइम पंजाब मतलब लाहौर में होता था, सॉरी पंजाब मतलब अभी तो पंजाब ये आधा पार्ट तो इंडिया में है, आधा पार्ट तो पाकिस्तान में है। तो हम लोग देखेंगे पंजाब में क्या करता था, पंजाब असेंबली का जो इलेक्शन उस टाइम में होता था, लाहौर में जो सीट है उस सीट से उन्होंने कॉन्टेस्ट किया था और इलेक्शन जीता भी था उस टाइम में, ठीक है। इलेक्शन जीतने के बाद वो पहली बार एक पॉलिटिकल रिप्रेजेंटेटिव्स बना, ठीक है। ऐसे हम लीगल लॉ बनाने की जो प्रोसेस है उस प्रोसेस में वो भी शामिल हो गए। ऐसे करके हम लोग देखेंगे, बाद में देखेंगे हम कि 1930s में उन्होंने क्या किया था, मुस्लिम लीग का प्रेसिडेंट भी बन गया था। मतलब बहुत ही बड़ा, बहुत ही पीएचडी करके आया है बंदा, तो बहुत ही इतना फिलोसोफर भी है, बहुत अच्छा पोएम भी लिखता है, बहुत सपोर्टर्स भी है, फ्रेंड सर्कल्स भी हैं। तो इन्होंने क्या किया कि इनकी जो पावर था, इन पावर को मतलब पावर के हिसाब से उसको क्या मिला कि वो मुस्लिम लीग में वो प्रेसिडेंट की पद मिल गया, उसको प्रेसिडेंट की जो सीट है उसको मिल गया। तो प्रेसिडेंट में उसको कुछ दिन वहाँ पे भी उन्होंने प्रेसिडेंट की पद भी संभाले थे उस बात तो। पर यहाँ पे 1930 में जब उन्होंने ना वो जो मुस्लिम लीग का प्रेसिडेंट बना, यहाँ पे एक बहुत ही सिग्निफिकेंट चेंज इसमें देखा जाता है। हालांकि पहले ही शुरुआत हो गया था, पर ज्यादातर पॉलिटिक्स में, इंडियन पॉलिटिक्स में ज्यादातर जो डिवीजन पॉलिटिक्स है ना, डिवीजन पॉलिटिक्स, जो टू नेशंस थ्योरीज का जो पॉलिटिक्स है, यहाँ से स्टार्ट होता है। कहाँ, जब ये हम देखेंगे कि मुस्लिम लीग का जब वो प्रेसिडेंट बना था। इस प्रेसिडेंट बनने के बाद इन्होंने एक फेमस स्पीच दिया था इलाहाबाद में। इलाहाबाद कहाँ है, उत्तर प्रदेश में है ना। तो इलाहाबाद में उन्होंने एक फेमस स्पीच दिया था। इस फेमस स्पीच में उन्होंने टू नेशंस थ्योरी की बात पहली बार किया था उस टाइम में, पहली बार। तो हम लोग बहुत सारे बुक्स में देखेंगे कि जिन्ना ने पहली बार बोला था कि नहीं, अगर सॉरी जिन्ना बहुत सारे बुक्स में अगर तुम्हें भी मिल सकता है, या फिर बंद कर दो फैन, वो ঠান্ডা লাগছে দেখতে পাচ্ছ স্যার আমাদেরও কখন দিয়ে হচ্ছে বন্ধ করে দাও হয়ে গেছে দেবো হাওয়া ভাই, আমি একটু পড়াচ্ছি, পরে ফোন করি। ঠিক আছে, 4টের পর ফোন করছি। প্রফেসর সুরজিৎ মজুমদার। তো देखते पाबो আমরা যে उस टाइम में इन्होंने इस इलाहाबाद सेशन में, इलाहाबाद एक सेशन में हम लोग देखेंगे कि उन्होंने एक फेमस स्पीच दिया था। इस स्पीच से टू नेशंस थ्योरी का कॉन्सेप्ट उभर के आया। उन्होंने पहली बार टू नेशंस थ्योरीज का कॉन्सेप्ट हमारे सामने रखे। तो ये भी एग्जाम से पूछे जा सकते हैं कि किसने, ऑलरेडी पूछा गया है ऑलरेडी, कॉन्फ्यूज मत होना। तो ऐसा अगर कॉन्सेप्ट दिया, तो अगर तुम कॉलेज में अलग से कुछ पढ़ा रहा है, मैं यहाँ पे अलग कुछ पढ़ा रहा हूँ, तो कॉन्फ्यूज मत होना, तुम दो लिख के आना कि 1930s में पहली बार तो इन्होंने दिया था, इकबाल ने दिया था, और बाद में जाके वो सावरकर दिया था, उसके बाद जिन्ना उसको कंप्लीटली उसको पॉलिटिकल एक आइडियोलॉजी के तरह, आइडियोलॉजिकल टूल्स की तरह उनको यूज करने लग गए, ठीक है। तो तीनों के तीनों लिख के आ जाना, किसी को छोड़ना मत, ठीक है। वरना किसी को कुछ जो तुम्हारा वो एग्जाम जो पेपर्स देखेगा उसको अगर नहीं पता है, तो ऐसा हो सकता है, सबको सब कुछ नहीं पता होता है तो नंबर काट देगा फिर। तो लिख के आना, तीनों के तीनों लिख के आना, ताकि उनको भी लगे, जस्टिफिकेशंस लगे उनको, कि जस्टिफाई लगे कि हाँ उन्होंने जस्टिफाई भी किया था क्यों। तो ऐसा कुछ एक डेवलपमेंट उस टाइम में हम लोग देखेंगे। अभी उनकी जो काम्स है ना, उस टाइम में जो बहुत ही फेमस हुआ था, उस टाइम काम्स में ज़्यादातर काम्स हम लोग देखेंगे कि वो विदेश जाने से पहले उनका ज़्यादातर काम यहाँ पे हम लोग देखेंगे। जो नेशनलिस्टिक व्यूज जो रिप्रेजेंट करता है उनका, वो हम लोग देखेंगे कि विदेश जाने के बाद, या फिर मुस्लिम लीग ज्वाइन करने के बाद, मुस्लिम लीग ज्वाइन करने के पहले और
विदेश जाने से पहले उनकी जो आइडियाज़ थी, सब कुछ आइडिया में हम लोग देखेंगे कि उनका नेशनलिस्टिक व्यू उभर के आया था। यहाँ पे देखोगे तुम लोग एक प्रोमिनेंस यहाँ पे एक उनका एक था মানে কি क्या বলবো যে এখানে একটা কতগুলো তিনি বেশ আর্টিকেলস তিনি লিখেছিলেন, কতগুলো তিনি কবিতা লিখেছিলেন, সাহিত্য লিখেছিলেন। তার মধ্যে যেমন একটা ছিল তিনি খুব রিসাইট করতেন, সেটা হচ্ছে নালাই ই ইয়াতিম। নালাই এটা উর্দু শব্দ, তোমরা শর্ট করে ধরতে পারবে না, আমারও অসুবিধা হয়। তো নালাই NALAY, নালাই ই ইয়াতিম YATEM, নালাই ই ইয়াতিম বলে একটি তিনি কি দেখতে পাবো যে একটা অ্যানুয়াল কনফারেন্স ছিল হচ্ছে अंजुमन इ हिनायत, अंजुमन इ हिमायत इ ইসলাম বলে একটি মিটিং ছিল। সেই মিটিংয়ে আমরা দেখতে পাই যে তিনি এই ধরনের একটা কবিতা বলতে পারো যে তিনি কিন্তু রিসাইট করেছিলেন 1899-এ, খুব বিখ্যাত হয়েছিল, পোয়েম হয়েছিল এটা একটা, ঠিক আছে। তারপরে আমরা দেখতে পাবো 1904-এ তিনি একটা বিখ্যাত তার যেটার জন্য এখনো পর্যন্ত তিনি আসলে খুব আমাদের ইন্ডিয়ান সোসাইটিতে, ইন্ডিয়ান পলিটিক্সে তিনি খুব বিখ্যাত, সেটা হচ্ছে তিনি উর্দু নাম ছিল যেমন হচ্ছে তারানা ই হিন্দ। তোমাদের পরীক্ষায় জানতে চাইতে পারে, তারানা অলরেডি জানতে চেয়েছে বোধহয়, তারানা ই হিন্দ কার লেখা এবং এটার হিন্দি সংস্করণটা ঠিক কি, তারানা ই হিন্দ, ঠিক আছে, 1904 তারানা ই হিন্দ, ঠিক আছে। এটা বারবার জানতে চাই, অলরেডি নেট পরীক্ষাতে অনেকবার জানতে চেয়েছে, তোমাদের এখানেও জানতে অলরেডি আমার মনে হয় জানতে চেয়েছে, কোথাও দেখছিলাম। তারানা ই হিন্দ, তারানা হিন্দ, হিন্দ মানে মতলব হচ্ছে सारे जहां से अच्छा, ठीक है। ताराना ई हिंद, सारे जहां से अच्छा, ये उर्दू वर्ड है, हिंदी में हम लोग इसको बोले तो बोले सारे जहां से अच्छा, ठीक है। सारे হিন্দিটা উনি বলেছিলেন কোনটা, ওই সারে জাহান সে উনি হিন্দি বলেছিলেন কিনা জানি না, উনি উর্দুতে লিখেছিলেন, বাট পরবর্তীকালে এটাকে হিন্দিতে ট্রান্সলেট করে উনি নিজে করেছেন না অন্য কেউ করেছে এটা আমার নিজের জানা নেই। এক্সামে আসে কে করেছে তাহলে তারানা তোমার উর্দুতে জানতে চাইতে পারে তারানা হিন্দ কে লিখেছেন, তো ইকবাল এটা ডিরেক্ট প্রশ্ন এইভাবে আসবে। আর আসতে পারে যে তারানা হিন্দ কথার অর্থ কি, ঠিক আছে, এটা উনি ট্রান্সলেট করেছেন কি করেননি সেটা জানতে চাইবে না, কখনো পর্যন্ত এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করেনি, ঠিক আছে। এখানে আমরা দেখতে পাবো তাহলে কি যে সারে জাহাঁ সে আচ্ছা, যেটাকে আমরা উর্দুতে বলছি তারানা ই হিন্দ, এই ধরনের একটা তিনি কিন্তু কবিতা লিখলেন, ভীষণ সেটা কিন্তু ফেমাস হলো। এবং আমরা দেখবো জেনারেলি এগুলো কবিতাই হয়, যেমন তোমরা দেখবে যে জাতীয় সঙ্গীত যেটা বাংলাদেশের আমাদের, এগুলো তো কবিতা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের, তাই না। তো তোমরা দেখবে যে এই যে তারানা ই হিন্দ তার যে লেখা, এটা আমরা দেখতে পেলাম যে ইত্তেহাদ নামক একটা উইকলি জার্নালে কিন্তু প্রকাশিত হলো। ইত্তেহাদ, এগুলো উর্দু ওয়ার্ড, ইত্তেহাদ ITTEHAD, এটাও পরীক্ষা একবার জানতে চেয়েছিল কোন জার্নালে প্রকাশিত হয়েছে। ইত্তেহাদ ITTEHAD, ইত্তেহাদ নামক একটা জার্নালে এটা কিন্তু প্রকাশিত হয়েছিল এবং ভীষণ তিনি কিন্তু ফেমাস হয়েছিলেন। শুরুর দিকে তার এই যে সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, এই যে হিন্দুস্তান হিসেবে যেটাকে বিবেচনা করছে, হিন্দুদের স্থান, ঠিক আছে, এই যে হিন্দু হিসেবে বিবেচিত করছে এই ল্যান্ডটাকে, হিন্দুদের ল্যান্ড, এইভাবে যে বিবেচিত করছেন ইনি এটাকে, এবং তার আইডিয়াসগুলোর মধ্যে মোটামুটি একটা যে সেকুলার আইডিয়াস ছিল শুরুর দিকে, তোমরা দেখবে সেকুলার শুরুর দিকে ভীষণ তিনি কোরআন নিয়ে পড়াশোনা করেছেন, ভালো কথা, কিন্তু তারপরেও আমরা দেখতে পাবো তার মধ্যে একটা লিবারাল আইডিয়া ছিল, সেকুলার আইডিয়া ছিল, এগুলো কিন্তু তার মধ্যে ছিল। কিন্তু যখনই এই যে দেখো এটা তো 1904-এর দিকে লিখেছেন, কিন্তু আমি কি বললাম 1905-এ তিনি বিদেশে চলে যাচ্ছেন, ইংল্যান্ডে চলে যাচ্ছেন, তারপর 6, 7, 8 তিনি ওইখানে থাকছেন, 8-এ তিনি ফিরে আসছেন। তো এই পিরিয়ডের মধ্যে তার একটা মধ্যে বড় চেঞ্জ আসছে, কেন, তার কারণ ওইখানে গিয়ে তিনি ওই যে এখানে দেখতে পাচ্ছেন না দ্য ডেভেলপমেন্ট অফ মেটাফিজিক্স ইন পার্সিয়া, এই যে তার যে PhD-র যে টাইটেল, সেই টাইটেলে আমরা দেখতে পাবো, অর্থাৎ পার্সিতে তিনি এই যে PhD-টা করছেন এখানে, মানে পার্সি ভাষায়, পার্সিতে আসলে যে পলিটিক্যাল প্রবলেমসগুলো চলছিল সেগুলোকে তিনি অ্যাড্রেস করার চেষ্টা করলেন, এবং করতে গিয়ে তিনি দেখলেন যে এর রুটসটা হচ্ছে মেটেরিয়ালিস্টিক ফিলসফি। এর রুটসটা কোথায়, এর রুটসটা তিনি খুঁজে পেয়েছিলেন মেটেরিয়ালিস্টিক ফিলসফি। তো এই মেটেরিয়ালিস্টিক ফিলসফিটাকে তিনি এখানে কাউন্টার করার জন্য তিনি কিন্তু এই যে দেখো মেটাফিজিক্সের মতো এখানে কনসেপ্ট কিন্তু ডেভেলপ করার চেষ্টা করেছিলেন, অর্থাৎ নর্মেটিভ কনসেপ্ট কিন্তু সেখানে ডেভেলপ করার চেষ্টা করেছিলেন, অর্থাৎ বলতে পারো এথিক্যাল কনসেপ্ট কিছু ডেভেলপ করার চেষ্টা করেছিলেন। তো এটা এখান থেকে আমরা দেখতে পাবো, এবং ওখানে গিয়ে মুসলিমদের উপরে যে অত্যাচারগুলো হতো, যে ধরনের এক্সপ্লয়টেশনসগুলো হতো, ব্রিটিশরাও যেগুলো করার চেষ্টা করতো, সেখানে আমরা দেখতে পাবো যে সেখান থেকে আসলে তার চিন্তা ভাবনার কিন্তু ব্যতিক্রম ঘটে বা পরিবর্তন হয়, এবং তিনি সেই কারণে এখানে এসে মুসলিমদের অর্গানাইজেশনে যোগদান করছেন এবং বড় একজন মুসলিম স্কলার হিসেবেও কিন্তু উঠে আসছেন, এটাও আমরা কিন্তু দেখতে পাই, ঠিক আছে। কিন্তু শুরুর দিকে এটা ছিল না, ভীষণ ন্যাশনালিস্টিক ছিলেন, যেখানে তিনি সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা এই ধরনের কিন্তু স্লোগান শাউটিং করছেন, এই ধরনের কবিতা লিখছেন, রাজনীতির জগতে দাপিয়ে এইরকম তিনি ন্যাশনালিস্টিক ভিউ কিন্তু রাখছেন। তো শুরুর দিকে দেখতে হবে তিনি ভীষণ ন্যাশনালিস্টিক একজন মানুষ, সেকুলার একজন মানুষ। পরের জীবনে তোমরা দেখতে পাবে যখন থেকে তিনি এই যোগদানে করছেন অর্গানাইজেশনে, মুসলিম লীগের অর্গানাইজেশনে, তখন থেকে তোমরা দেখতে পাবে যে ওনার জীবনে একটা বড় চেঞ্জ আসছে। সেই চেঞ্জটা হচ্ছে কিন্তু এই চেঞ্জ যে
তিনি কমপ্লিটলি বলা যেতে পারে যে একেবারে মুসলিম স্কলার্স হয়ে যাচ্ছেন। যদিও তার ফিলোসফিগুলোর মধ্যে কিন্তু পরিবর্তন কিছু আসছে না, ফিলোসফিগুলো একই রয়ে যাচ্ছে, কিন্তু সেকুলারিজমের যে আইডিয়াটা যেটা ছিল সেটার মধ্যে পরিবর্তন আসছে, এবং একটা পার্টিকুলার রিলিজিয়ান কে বেস করে যে ধর্ম সেটার উপর একটা কিন্তু কনসেপ্ট তিনি প্র্যাকটিক্যালি তিনি সেটাকে অ্যাডপ্ট করছেন। ফিলোসফিক্যালি বলবো না, কারণ ফিলোসফিক্যালি তিনি কসমোপলিটারিয়ানিজমের কনসেপ্টকে বিশ্বাস করছেন, কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে না পার্টিকুলার একটা রিলিজিয়ানকে উপর বেস করেই তিনি কিন্তু নেশন স্টেটকে ডেভেলপ করার কথা বলছেন, এবং সেখানেই থেকেই তুমি দেখবে টু নেশন থিওরির কনসেপ্ট উঠে আসছে। ঠিক আছে, তো ছোট করে ফিলোসফি এবং প্র্যাকটিক্সের মধ্যে তার একটা পার্থক্য আমরা করার চেষ্টা করবো ভেতরে গিয়ে, তো এই জিনিসটা আমরা দেখতে পাবো। ঠিক আছে, এই ধরনের একটা ডেভেলপমেন্ট দেখতে পাবো। 1950 তিনি কি করছেন, আরও তার প্রথম কালেকশনস অফ পোয়েট্রি তিনি কিন্তু পাবলিশ করছেন, এটাকে বলা হচ্ছে আসার ই খুদি। এই খুদি শব্দের অর্থ কি জানো? খুদি শব্দের অর্থ হচ্ছে উর্দু ভাষায় এটা হচ্ছে সেলফ, নিজেকে, ইন্ডিভিজুয়ালসকে এখানে যেটা আইডেন্টিফাই করছে। ঠিক আছে, তো আসার ই খুদি এটাকে বলছে সিক্রেটস অফ সেলফ। আসার মানে সিক্রেটস, ঠিক আছে, আসার ই খুদি মানে সিক্রেটস অফ সেলফ, এটা পার্সি ভাষায় তিনি লিখছেন। ঠিক আছে, তো আসার ই খুদি নামক একটা তিনি কিন্তু এখানে আমরা দেখতে পাবো। আসার ই খুদি, ASRAR, আসরার ই খুদি। আসরার ই খুদি মানে হচ্ছে সিক্রেটস অফ সেলফ, এই ধরনেরও একটা তিনি কিন্তু আমরা দেখতে পাবো। কালেকশনস অফ পোয়েমস কিন্তু তিনি এখানে লিখছেন, এবং এখানে এটার মধ্য দিয়ে তিনি তার যে ফিলসফি, তার যে লিবারেল যে ফিলসফি, তার বিরুদ্ধে তার যে একটা মত, লিবারেল ফিলসফির যে বিরুদ্ধে তার যে মত সেটা কিন্তু ব্যক্ত করছেন। অর্থাৎ লিবারেলিজমের তিনি এখানে সমালোচনা করছেন, ইন্ডিভিজুয়ালিজমের তিনি এখানে সমালোচনা করছেন, ক্রিটিসাইজ করছেন। 1915 বুঝতে পারলে তো? আসরার ই খুদি এই যে সিক্রেটস অফ সেলফ, নিজের কথা বলছে এখানে, এবং এই নিজের কথা বলতে গিয়ে তিনি আমরা আসলে লিবারেলিজমের যে আইডিয়া, ইন্ডিভিজুয়ালিজমের সাথে, লিবারেলিজমের সাথে যে জড়িত যে একটা বেসিক কনসেপ্ট ইন্ডিভিজুয়ালিজম, সেই যে আইডিয়া সেটাকে তিনি ভীষণ র্যাডিক্যালি দেখতে পাবো আমরা ক্রিটিসাইজ করেছে, যেমনটা করেছিলেন গান্ধীজি, যেমনটা করেছিলেন রবীন্দ্রনাথ টেগর। ঠিক সেই জায়গা থেকে আমরা দেখতে পাবো, একই সেম জায়গা থেকে আমরা দেখতে পাবো তিনি কি করছেন না, তিনি কিন্তু এটারও সমালোচনা করছেন। কার সমালোচনা করছেন? সমালোচনাটা করছেন তিনি এই লিবারালিজমের, এবং তিনি কিন্তু ইন্ডিভিজুয়ালিজমের সমালোচনা করছেন। কিভাবে, সেই জায়গায় আমি আসছি। ঠিক আছে, এবং এইভাবেই তিনি তার ন্যাশনালিজমের আইডিয়াটাকে শেপ দেওয়ার চেষ্টা করলেন, যে নেশনস যখন গড়ে উঠবে তখন এই বিষয়গুলোর উপর বেস করে নেশনস গড়ে উঠবে। কীরকম ভাবে তার দেখো এই আসরারির খুদির কনসেপ্ট বা সেলফের কনসেপ্ট বা সিক্রেটস ইন সেলফ যেটা বলার চেষ্টা করছে, সিক্রেটস অফ দ্য সেলফ, সেটা কীরকম দেখো আসছি আমি। তার আগে একটুখানি কালেকশনস অফ বুকসগুলো দেখে নাও, যেটা বারবার পরীক্ষায় জানতে চাই, তোমরা এটা লিখে নিতে পারো। সেটা হচ্ছে ইলম উল ইকতিসাদ, ইলম কঠিন কঠিন নাম আমি জানি জানি, हमारे पास ও তো নিয়ে আসলো না, ও SMS দেখিনি, তো ওটা প্রিন্ট করা আছে। ঠিক আছে, প্রিন্ট করা আছে, ওটা গেলেই শুধু দিয়ে দেবে। इसमें है ना बुक का नाम? হ্যাঁ এই তো ठीक है, तो हमारे पास book है। ঠিক আছে, তো শুনে নাও কঠিন কঠিন নাম, পরে এটা বারবার মুখস্থ করে নিও। ঠিক আছে, ইলম উল ইকতিসাদ, ঠিক আছে, 1903-তে তিনি এটা লিখছেন। তারপর হচ্ছে প্রোজ বুকস আমরা পাবো, ইংলিশে কিছু প্রোজ বুকস আছে, যেমন হচ্ছে দ্য ডেভেলপমেন্ট অফ মেটাফিজিক্স ইন পার্সিয়া 1908, যেমনটা বললাম এটা PhD তার একটা থিসিস ছিল। দ্য রিকনস্ট্রাকশন অফ রিলিজিয়াস থট ইন ইসলাম, খুবই বিখ্যাত বই, যেটার জন্য তিনি আসলে খুবই চর্চিত হয়েছিলেন সেই সময় 1930s-এ। টু নেশনস থিওরি যেখানে আছে আসলে, এটা একটা তার একটা স্পিচ ছিল, একটা অ্যাসেম্বলি, লাহোরে সম্ভবত তিনি একটা ভাষণ দিয়েছিলেন, লাহোরে কিংবা এলাহাবাদে, আসছি আমি এখানে এক্স্যাক্ট বলে দিচ্ছি, ভাষণ দিয়েছিলেন একটা। ঠিক আছে, একটা সভাকে তিনি অ্যাড্রেস করেছিলেন, একটা অ্যাসেম্বলিকে তিনি সেখানে অ্যাড্রেস করতে গিয়ে তিনি আসলে এই যে কথাগুলো বলেছিলেন সেটাই পরবর্তীকালে অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রেস থেকে 1940-এর দিকে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে এটা পাবলিশ করা হয়। ঠিক আছে, তো এটাই আমরা দেখতে পাবো টু নেশন থিওরির কনসেপ্টটাকে ডেভেলপ করেছিল। বাট এটা তিনি কি করছেন, 40-এর দিকে বেরোচ্ছে, কিন্তু এটা 1930 সালের দিকেই তিনি এটা কিন্তু অলরেডি কিন্তু এই অ্যাসেম্বলিকে অ্যাড্রেস করতে গিয়ে এই কনসেপ্ট কিন্তু সামনে রাখছেন, টু নেশন থিওরির কনসেপ্ট, অর্থাৎ হিন্দু আর মুসলিম দুটো আলাদা আলাদা জাতি, আলাদা আলাদা নেশনস গড়ে উঠবে তাদের, এই যে বেসিক কনসেপ্ট আইডিয়াটা তিনি কিন্তু আমাদের সামনে রাখছেন। ঠিক আছে, এটা আমাদেরকে বুঝতে হবে, এটা বারবার পরীক্ষায় জানতে চাই। দ্য রিকনস্ট্রাকশন অফ রিলিজিয়াস থট, এটা লিখে নাও, দ্য রিকনস্ট্রাকশন অফ রিলিজিয়াস থট ইন ইসলাম 1930s। ঠিক আছে, দ্য রিকনস্ট্রাকশন অফ রিলিজিয়াস থট ইন ইসলাম, খুবই গুরুত্বপূর্ণ একটা বইয়ের নাম, এই দুটো বইয়ের নামই খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, দ্য রিকনস্ট্রাকশন অফ রিলিজিয়াস থট ইন ইসলাম 1930, ঠিক আছে, 1930, ঠিক আছে, 1930 এটা গেল। পোয়েটিক বুকস ইন পার্সিয়া, আরও কতগুলো বই তিনি পার্সিয়াতে লিখেছিলেন, কবিতার বই, সেটা যেমন হচ্ছে আসরার ই খুদি, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বই, যেখানে আমি বললাম যে
ইন্ডিভিজুয়ালিজমের তার যে কনসেপ্ট সেটাকে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন এবং তার বিশেষ করে সেই ধরনের ইন্ডিভিজুয়ালসকে তিনি সমালোচনা করেছেন যেগুলো লিবারাল আইডিয়াতে বিশ্বাস করে, ঠিক আছে, বা সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিতে যে ধরনের লকের যে কনসেপ্ট আমরা পেয়েছি সেই লকের কনসেপ্টে গড়ে ওঠা যে লিবারালিজম সেটাকে সমালোচনা করেছেন। শুধু তাই নয়, পজিটিভ ইন্ডিভিজুয়ালিজমের যে কনসেপ্ট, এটাও পরীক্ষা অনেকবার জানতে চেয়েছে, পজিটিভ ইন্ডিভিজুয়ালিজমের যে কনসেপ্ট সিবি ম্যাকফারসনের সেটাকেও তিনি ভীষণভাবে কিন্তু ক্রিটিসাইজ করেছেন, ঠিক আছে। তারপরে আমরা দেখতে পাবো রুমুচ ই বেখুদি 1917-এ তিনি লিখছেন, পেয়াম ই মাশরিক 1923-তে তিনি লিখছেন, জাবুর ই আজম 1927-এ লিখছেন, জাভিদ নামা তিনি লিখছেন 1932-তে, পারচেস বায়াত কার্ড তিনি লিখছেন, পারচেস কার্ড আই আকাম ই সার্ক 1936-এ লিখছেন, আরমুগান ই হিজাজ তিনি 1938-এ লিখছেন। আর পয়েটিক বইগুলোর মধ্যে যেগুলো উর্দুতে লিখেছিলেন সেটা যেটা বারবার পরীক্ষায় জানতে চাই নেট পরীক্ষাতে, সেটা হচ্ছে বাং ই দারা 1924-এ লিখেছিলেন, বাং ই দারা, ঠিক আছে, বাং ই দারা, এটা নেট পরীক্ষা অলরেডি জানতে চেয়েছে 1924-এ, বাং ই দারা 1924, ঠিক আছে। তারপর হচ্ছে বালি জিব্রিল 1935-এ তিনি লিখছেন। আর লাস্ট যেটা তিনি লিখছেন সেটা হচ্ছে জার্ভ ই কালিম 1936-এ। তো এগুলো হচ্ছে উর্দু বই, নামগুলো একটু মনে রাখা ডিফিকাল্ট, আর বারবার পড়বে, অপশানস যেখানে থাকে সেখানে করাটা অসুবিধা নেই। এটা তারানা ই হিন্দ 1904-এ অলরেডি বলেছি আমি তোমাদের, तो वहाँ पे नहीं है? है तो वहाँ पे अच्छा वहाँ पे है। ताराना ई हिंद, ठीक है, ताराना ई हिंद যেখানে जिसका मीनिंग है सारे जहां से अच्छा, तो ये 1900 book भी है? हाँ, बुक मतलब एक पोएटिक्स बुक्स हैं, इसको मतलब बुक्स बोल सकते हैं, पोएम्स बोल सकते हैं, छोटा एक बुक्स होते हैं, ठीक है, ऐसे। তারানা ই হিন্দ 1904-এ লিখেছে, নেট পরীক্ষায় এটা মিলাতে দেয় এরকম ভাবে, অলরেডি এসেছে পরীক্ষায় যে তারানা ই হিন্দ কোন রাইটারের সাথে মিলছে, কোন থিঙ্কার্সের সাথে মিলছে, তো এটা ডান সাইড বাঁ সাইড মিলাতে দেয়, লেফট রাইট, ঠিক আছে। তো এটা কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তার মৃত্যু আমরা দেখতে পাবো যে তিনি 1933-তে তিনি মৃত্যুবরণ করছেন। 1933 মানে খুবই কম সময়ের মধ্যে তিনি মারা গেছেন, দেখতেই পাচ্ছ, কারণ কত সালে জন্মগ্রহণ করেছেন আমরা দেখলাম 77-এ, তাহলে 30 বছর, ওদিকে 30 বছরও পাচ্ছে না ওদিকে, তাই না, ওদিকে পাচ্ছে 23 বছর, আর এদিকে হচ্ছে 33 বছর, তাহলে কত বছর, খুব কম বয়সেই তিনি মারা গেছেন, তাই না, তাহলে মোটামুটি তিনি 55 বছর বয়সেই মারা যাচ্ছেন, এটা আমরা দেখতে পাচ্ছি। তো কম বয়সেই মারা গেছেন এবং তিনি আফগানিস্তান এবং স্পেন থেকে ট্রিপস করে ফিরে আসার সময় তার যে সমস্যা হয়েছিল, বিশেষ করে তার গলার সমস্যা হয়েছিল, থ্রোটের সমস্যা হয়েছিল, সে কারণে তিনি সেই সমস্যায় ভুগছিলেন দীর্ঘদিন ধরে। ফাইনালি তিনি 1938-এ 33-এ মারা যাননি, সরি 33-এ মারা যাননি তিনি মারা যান 38-এ, ঠিক আছে। তো তিনি আমরা দেখতে পেলে 38-এ তিনি কিন্তু মারা যাচ্ছেন, ঠিক আছে, 61-এর 61 বছর বয়সের মতো তিনি বেঁচে ছিলেন। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে যেটা তোমাদের অলরেডি বললাম যে তাকে তার যে কন্ট্রিবিউশনসগুলো আছে, বিশেষ করে পাকিস্তানের প্রতি যে কন্ট্রিবিউশনস আছে সেটাকে এখনও স্বীকৃতি দিয়ে দেখবে কলেজ ইউনিভার্সিটি প্রচুর তার নামে তো রয়েছে, এবং ওনাকে দেখবে ওনাকে বলা হয় আলামা ইকবাল, যেটা তোমরা লিখলে আলামা ইকবাল বলা হয়, এবং এনাকে বলা হয় পাকিস্তানে স্পিরিচুয়াল ফাদার অফ পাকিস্তান, ঠিক আছে, যে আধ্যাত্মিক পিতা বা জনক যদি বলতে পারো, যে জনক হিসেবে তাকে, আধ্যাত্মিক জনক হিসেবে তাকে পাকিস্তানে সম্মান দেওয়া হয়, ঠিক আছে, এই জিনিসটা আমরা দেখতে পাই। এবার তার যদি আমরা খুদির কনসেপ্টে আসি, যে আইডিয়া অফ খুদি, সেলফের কনসেপ্ট, যেটাকে আমরা ইন্ডিভিজুয়ালিজমের বিরুদ্ধে দেখেছি, লিবারালিজমের বিরুদ্ধে দেখেছি, এবং এটাও এক ধরনের সেলফের কনসেপ্ট, ইন্ডিভিজুয়ালিজমের কনসেপ্ট, বাট এটাতে একটা আলাদা বিশেষত্ব আছে। সেই বিশেষত্বটা কি, এবার এটা আমাদেরকে বুঝতে হবে, যেটা দিয়ে তিনি বলেছিলেন যে যখন নেশনস যখন গড়ে উঠবে তখন এই কনসেপ্টগুলো দিয়ে গড়ে উঠবে, বা ইন্ডিভিজুয়াল ব্যক্তির মধ্যেও কিন্তু এই বেসিক ফিচার্সগুলো থাকা দরকার, সো দ্যাট ব্যক্তি নিজেকে আরও অনেক ডেভেলপ করতে পারে এবং একটা ভালো সমাজ বা একটা সোসাইটি কিন্তু একটা ডেভেলপ করতে পারে বা এস্টাবলিশ করতে পারে। এখানে আমরা দেখতে পাবো যে এই খুদি ইজ নট আ আইডিয়া অফ ইন্ডিভিজুয়ালিটি, এখানে ডিরেক্টলি যেটা বলা হচ্ছে যেটা এটা একটা ইন্ডিভিজুয়ালসের আইডিয়া নয়, বাট এটা মানে কি বলবো, যে এটা ডিরেক্টলি ইন্ডিভিজুয়ালসের আইডিয়া নয়, কিন্তু ফিলোসফিক্যালি সেটাকে ডিনোটস করছে। কি দেখতে পাচ্ছি, যে খুদি ইজ নট আ আইডিয়া অফ ইন্ডিভিজুয়ালিটি, লিবারালিজমস আইডিয়া অফ ইন্ডিভিজুয়ালিজম বিলিভস দ্যাট ইন্ডিভিজুয়ালিজম ইজ দ্য সেন্টার অফ ইউনিভার্স। আমরা সবসময় জানি যে লিবারালিজম যখন আমরা পড়ি, তোমাদের জন লক পড়িয়েছি, জন লক পড়াইনি তোমাদের, এখন আছে, পরে এই সেমিস্টারেই আছে বোধ না, এই সেমিস্টার আছে, वेस्टर्न पॉलिटिकल थॉट में আছে, তো সেখানে আমি তোমাদের পড়ালো, দেখবে জন লক পড়াবো, জন স্টুয়ার্ট মিল পরের সেমিস্টারে আছে, দেখবে তোমরা ফিফথ সেমিস্টারে জন স্টুয়ার্ট মিলও পাবে। তো লিবারালিজম তোমাদের বেনথামও পড়াবো। তো লিবারালিজমের যে আইডিয়া, সেই আইডিয়াতে তোমরা দেখবে যে লিবারালিজমের আইডিয়ার মধ্যে তোমরা দেখবে যে ইন্ডিভিজুয়ালসকে ভ্যালুস দেওয়া হয়েছে, ঠিক আছে, এবং ইন্ডিভিজুয়ালসকে বেস করেই ইউনিভার্স গড়ে উঠবে, এই ধরনের একটা কোর কনসেপ্ট, এবং ইন্ডিভিজুয়ালসকে সেন্টারে রাখা হয়েছে। ইন্ডিভিজুয়ালস নিজে যদি প্রোগ্রেস করতে পারে তাহলে ধীরে ধীরে সবার প্রোগ্রেস আসবে, এই ধরনের একটা কনসেপ্ট আইডিওলজি কিন্তু সেখানে ডেভেলপ করা হয়েছে, এবং ইন্ডিভিজুয়ালসকেই সব মানে একেবারে প্রাইমেসি দেওয়া হয়েছে যে কোনো ডেভেলপমেন্টে, যে কোনো থিওরির, যে কোনো কিছু ইনশিওর করার ক্ষেত্রে। এখানে আমরা দেখতে পাবো যে সেই ইন্ডিভিজুয়ালসকে প্রায়োরিটি দিতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি
যে ইন্ডিভিজুয়ালসকে প্রায়োরিটি দিতে গিয়ে এখানে না এবং এখানে জন স্টুয়ার্ট মিলের একটা কোর্টও যেটা বলেছে খুব গুরুত্বপূর্ণ, নেট পরীক্ষা অনেকবার জানতে চেয়েছে, যে ওভার হিজ বডি মাইন্ড অ্যান্ড সেলফ হিউম্যান ইজ সোভারেন, এই কথাটা জন স্টুয়ার্ট মিল বলেছে। সোভারেন শব্দটা এখানে উল্লেখ নেই, কিন্তু এটা হচ্ছে যে ওভার হিজ মাইন্ড বডি অ্যান্ড সেলফ, ওভার হিজ মাইন্ড অ্যান্ড বডি, বিশেষ করে মাইন্ড অ্যান্ড বডি, যেটা দেখবে যাদবপুরের ইউনিভার্সিটিতে গেলে তোমরা দেখবে দেয়ালে সব লেখা থাকে এই সমস্ত স্লোগান শাউটিং, যে আমার শরীর আমার মন দূর হটো রাজশাসন, বুঝতে পারলে তো, দেখেছো? আমার শরীর আমার মন দূর হটো রাজ, দেখেছি বলবো কি বলো क्या नो वोट बीजेपी या सब ऐसा था। তাহলে কি দেখেছো না, ভালো জিনিস দেখতে পারো যাদবপুরের। ভালো জিনিস তো দেখলে তো ये तो डायरेक्ट बोले तो बीजेपी का वोट नहीं। তো আমরা এখানে দেখতে পাবো, দেখবে যাদবপুরের এই ছেলে মেয়েরা যেহেতু এই লিবারালিজমকে প্র্যাকটিস করে, তারা লিবারালিজমের উপর বেস করে, শুধু লিবারালিজম নয়, অনেক মিক্সচার রয়েছে সেখানে, বুঝতে হলে তোমাকে অনেক বড় ফিলোসফার হতে হবে, যাদবপুরের কালচার বুঝতে হলে অনেক বড় ফিলোসফার অ্যাটলিস্ট তো হতেই হবে, ধরতে পারবে না। তো যাই হোক, ওখানে দেখবে দেয়ালের গায়ে যখন হোক কলরব হচ্ছিল যখন 2014-এ, তখন দেখবে যে লেখা দেয়ালে দেয়ালে লেখা, ছেলে মেয়েরা তখন ওটাই একটা স্লোগান তাদের শাউটিং করছে ওটা নিয়েই, আমার শরীর আমার মন দূর হটো রাজশাসন। কেন? তার কারণ ওই যখন স্লোগান হোক কলরব মুভমেন্ট শেষ হলো তার ঠিক কিছুদিনের মধ্যেই, যে ওই সময়ের মধ্যেই, কিছুদিন বলবো না কারণ কোনো ব্রেক ছিল না, দেখবে ওটা হোক চুম্বন ইয়েতে কনভার্ট হয়ে গেল সেই মুভমেন্টটা, ঠিক আছে? হোক চুম্বন মানে বুঝতে পারো তো, মানে লেটস কিস এইরকম একটা কনসেপ্টে, ঠিক আছে? তো বুঝতে পারছো, চুমু খাওয়ার কনসেপ্টে দেশের ছেলেরা মেয়েদেরকে করছে, মেয়েরা ছেলেদের করছে, তো এইরকম ওটা ওপেন টিভিতে দেখানো হচ্ছে, টিভিতে ইউটিউবে গেলে তোমরা এগুলো পাবে। তো এই যে কনসেপ্ট, এই যে স্লোগানের একটা মুভমেন্টের যে এটা একটা যে আইডিয়া, এই যে মুভমেন্টের একটা আইডিয়া, এই আইডিয়ার পেছনে কিন্তু এই লিবারেল ভ্যালুসগুলো কিন্তু রয়েছে, ঠিক আছে? এই জন স্টুয়ার্ট মিলের মতো থিঙ্কার্সকে আমরা দেখতে পাবো যে এই রকমের একটা কিন্তু বড় আইডিয়া তিনি কিন্তু দিয়েছিলেন আমাদের, ঠিক আছে? ওভার হিজ মাইন্ড বডি অ্যান্ড সেলফ ইন্ডিভিজুয়াল ইজ সোভরেন, এই ধরনের একটা কনসেপ্ট তিনি কিন্তু দিয়েছিলেন। এখানে আমরা দেখতে পাবো যে, এবং শুধু তাই নয়, জন লকেরও কথা বললাম, তিনি সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিস্টও ছিলেন, তোমরা পড়বে কিছুদিনের মধ্যেই। তো সেখানে তোমরা দেখবে যে সেখানে যেভাবে তিনি ব্যক্তিকে শেপ দিয়েছিলেন এবং বলেছিলেন, ব্যক্তিকে বিশেষ করে শেপ দিতে গিয়ে বা ব্যক্তির রাইটসগুলোকে সিকিউর করতে গিয়ে তিনি যেভাবে বলেছিলেন যে স্টেটের পাওয়ারটাকে কমিয়ে নিয়ে এসেছিলেন এবং স্টেটকে একটা ফিডুসিয়ারি ট্রাস্টে পরিণত করেছিলেন। পরীক্ষায় এগুলো অলরেডি জানতে চেয়েছে নেট পরীক্ষায়, স্টেটকে বলেছিলেন স্টেট ইজ আ ফিডুসিয়ারি ট্রাস্ট। কি করবে ট্রাস্ট হয়ে? সে করবে কি না, ইন্ডিভিজুয়ালসের যে প্রপার্টি রাইটস আছে, প্রপার্টি আছে, ইন্ডিভিজুয়ালসের যে ফ্রিডম আছে, এবং ইন্ডিভিজুয়ালসের যে হচ্ছে রাইট টু লিবার্টি, রাইট টু ফ্রিডম, রাইট টু প্রপার্টি, রাইট টু, তিনটে কনসেপ্ট দিয়েছিলেন, ভুলছি শব্দটা, রাইট টু একটা হচ্ছে প্রপার্টির কনসেপ্ট দিয়েছিলেন, সম্পত্তির অধিকার, না রাইট টু প্রপার্টির কনসেপ্ট দিয়েছিলেন, রাইট টু লিবার্টির কনসেপ্ট দিয়েছিলেন, আর রাইট টু লাইফ, তিনটে কনসেপ্ট দিয়েছিলেন, রাইট টু লাইফ, রাইট টু প্রপার্টি অ্যান্ড রাইট টু ফ্রিডম বা লিবার্টি, এই তিনটে কনসেপ্ট তিনি দিয়েছেন। লিবার্টি, লাইফ আর প্রপার্টি, এই তিনটে কনসেপ্ট তিনি দিয়েছিলেন এবং বলেছিলেন যে, হ্যাঁ किसने दिया था? जॉन लॉक ने दिया था, नेट एग्जाम में 10-12 बार ये ऑलरेडी पूछ चुके हैं, ठीक है? তো এখানে আমরা কি দেখতে পাবো, এই যে কনসেপ্ট, এখানে তিনি বলেছিলেন যে স্টেটের রোলটা কি, স্টেটের রোলটা হচ্ছে যে শুধুমাত্র এগুলোকে এনশিওর করা, বাকি যেগুলো কাজ সেগুলো কি স্টেটকে তারা দিল কি তিনি দিলেন, কিন্তু বললেন কি যে এই কাজগুলো হচ্ছে কি, এই কাজ এইগুলোর উপর স্টেট কোনো রকম ইন্টারফেয়ার করতে পারে না। তা তিনটে এই যে আসপেক্ট বা সেক্টর, এখানে কিন্তু ইন্ডিভিজুয়াল স্টেট কোনো রকম ইন্টারফেয়ার করতে পারবে না, এগুলো সম্পূর্ণভাবে ইন্ডিভিজুয়ালসের, এবং ইন্ডিভিজুয়ালস তার নিজের প্রসপ্যারিটির জন্য, তার নিজের ডেভেলপমেন্টের জন্য এগুলো নিজে এনজয় করবে, স্টেট কোনো রকম ইন্টারফেয়ার এর মধ্যে করতে পারবে না, অর্থাৎ তার সম্পত্তি কেড়ে নিতে পারবে না, তার জীবন নষ্ট করতে পারবে না, তার স্বাধীনতা নষ্ট করতে পারবে না। তো এগুলো রক্ষা করার জন্য স্টেটকে তৈরি করা হয়েছে, স্টেট এগুলোকে এনশিওর করবে এবং এখানে একটা ট্রাস্ট হিসেবে স্টেট একটা কাজ করবে, এগুলোকে রক্ষা করার দায়িত্ব স্টেটকে দেওয়া হয়েছে, স্টেটের কাজ হচ্ছে এই ধরনের একটা কনসেপ্ট এখানে তিনি ডেভেলপ করার চেষ্টা করেছিলেন। তো এইভাবে আমরা দেখতে পাবো ইন্ডিভিজুয়ালসকে হাই প্রায়োরিটি সেখানে তিনি কিন্তু দিয়েছিলেন। জন স্টুয়ার্ট মিলও পরবর্তীকালে এই যে বললাম, যেমন ওভার ইজ মাইন্ড বডি অ্যান্ড সেলফ ইন্ডিভিজুয়াল ইজ সোভরেন, এই কনসেপ্টটা তিনি দিয়েছিলেন, যেগুলো যাদবপুর ইউনিভার্সিটিতে এখন তো স্লোগান শাউটিং হিসেবে প্রচার হতে হয়, মুভমেন্টের একটা ভাষা হিসেবে এগুলো ব্যবহৃত হয়। যাই হোক, এখানে আমরা দেখতে পেলাম শুধু তাই নয়, পজিটিভ ইন্ডিভিজুয়ালিজমের কনসেপ্ট তিনি দিয়েছিলেন, আমি পরে ডিটেলসে বলবো। সিবি ম্যাকফারসন দিয়েছিলেন, পরীক্ষা অনেকবার নেট পরীক্ষায় জানতে চেয়েছে, সিবি ম্যাকফারসন পজিটিভ ইন্ডিভিজুয়ালিজমের কনসেপ্ট দিয়েছিলেন, সেই কনসেপ্টকেও তিনি কিন্তু এখানে ইগনোর করলেন। কি করলেন, যেখানে আর কি ইন্ডিভিজুয়ালসকে ज़्यादा प्रायोरिटी दिया गया था जहाँ पे, তো এখানে তিনি কি করলেন, এর বিরুদ্ধে তিনি আমরা দেখতে পেলাম যে এখানে এর বিরুদ্ধে তিনি যেটা করলেন সেটা হচ্ছে ইন্ডিভিজুয়ালিজমকেই তিনি রাখলেন, কিন্তু তার সঙ্গে মিক্স আপ করলেন কি না সোসাইটিকে। কেন? তার কারণ হচ্ছে এদের বক্তব্য সেই রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে চলে যাও। রবীন্দ্রনাথ ঠাকুর পড়াতে গিয়ে এটা একটা সেমিস্টারে বলেছিলাম যে
ইন্ডিভিজুয়ালস নিজের প্রোগ্রেস করছে, মানে ইন্ডিভিজুয়ালিজম বা লিবারালিজমকে তিনি এতটা বেশি প্রমোট করতেন না। তার অন্যতম কারণটাও ছিল যে সেখানে কি না সোসাইটি বা কমিউনিটির কিন্তু ইম্পর্টেন্সটা নেই বা রোলটা নেই। অর্থাৎ ইন্ডিভিজুয়াল নিজের মতো করে প্রোগ্রেস করছে, করতে করতে কি করছে না একটা মেটেরিয়ালিস্টিক ভ্যালু থেকে নিজের প্রোগ্রেস করতে করতে এমন একটা জায়গায় পৌঁছে যাচ্ছে সেটা আলটিমেটলি তাদের সিভিলাইজেশনের কনসেপ্ট জন্ম দিচ্ছে এবং সেই সিভিলাইজেশনের যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে। এটাকে পড়িয়েছিলাম তোমাদের, আমি বলেছিলাম, এবং কালচারকে সেই কারণে তিনি প্রমোট করেছিলেন এগুলো। কিন্তু এখানে তিনি বললেন যে এখানে এদের মতো থিঙ্কার্সরা এখানে বলার চেষ্টা করছে, ইনি রবীন্দ্রনাথ টেগোরই বলো বা ইনিই বলো, যে এরা বলার চেষ্টা করছেন কি যে এখানে ইন্ডিভিজুয়ালসের মধ্যে যদি তোমরা মানে আমরা যদি সেই শুধুমাত্র ইন্ডিভিজুয়ালসকেই দেখি তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে ইন্ডিভিজুয়ালস কমপ্লিট নয়, যেটা আমি তোমাদের এর আগেও বলেছি যে আমরা সবসময় না লিবারাল হওয়ার চেষ্টা করছি, আমরা সবসময় ইন্ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করছি অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল হিসেবে, বাট আমরা কখনো কোনো দিন মানে একটা সত্যি কথা বা ফিলসফি জেনে নাও যে কখনো কোনো দিন আমরা কিন্তু কেউ ইন্ডিপেন্ডেন্ট হতে পারবো না। পারবো? কেন? কারো না কারো কন্ট্রোলে থাকবো। জব করলেও গভর্নমেন্টের কন্ট্রোলে তো আছি আমরা, কারণ গভর্নমেন্ট যেটা বলে সেটাই ফলো করি, নিজের থেকে তো কোনো কিছু করতে পারছি না। স্টুডেন্ট হিসেবে ভালো কথা বলেছো, কিন্তু বিষয়টা হচ্ছে যখন ফিলোসফার লেভেলে তোমাকে বলতে হবে তখন তুমি যেটা যে জায়গাটায় তোমাকে আঘাত করতে হবে জানতে হবে সেটা হচ্ছে যে আমরা কখনো ইন্ডিপেন্ডেন্ট হতে বলিনি তোমাদের এই কথাগুলো, বলিনি। তো ইন্ডিপেন্ডেন্ট কখনো আমরা কখনো, এটা আমি অন্য ব্যাচকে বলেছি, ইন্ডিপেন্ডেন্ট আমরা কখনো হতে পারবো না। আমরা চেষ্টা করি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার, কখনো কেউ ইন্ডিপেন্ডেন্ট হতে পারবো না। আমরা কি তাহলে হতে পারবো? তাই ইন্ডিপেন্ডেন্ট কনসেপ্টটা ভুল না, কনসেপ্টটা ভুল না, কনসেপ্টের মধ্যে লিমিটেশনস আছে। সেটা কি? আমরা ইন্ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করছি, আমরা কমপ্লিট ইন্ডিপেন্ডেন্ট কেউ কখনো হতে পারবো না, পার্শিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে পারি। আর ইন্ডিপেন্ডেন্ট বলে কোনো শব্দ হচ্ছে নিউট্রাল শব্দ না, এটা সবসময় একটা একটা বলা যেতে পারে একটা বায়াসড ওয়ার্ড, এটা একটা, ঠিক আছে? বায়াসড কিন দিকে একটা ভুল বার্তা দেয় এটা দিয়ে। আসলে কি না, যেহেতু আমি ইন্ডিপেন্ডেন্ট যখন হব তখন আমি তো কমপ্লিটভাবে স্বাধীনের কথা বলছি, কিন্তু কমপ্লিট স্বাধীনতা আমি কখন অর্জন করবো? যখন আমি কারো উপর কোনো রকমভাবে নির্ভরশীল নই, ডিপেন্ডেন্ট নই। কিন্তু আমরা ডিপেন্ডেন্ট না থেকে কি একাই সার্ভাইভ করতে পারবো? কেউ পারবো না। অর্থাৎ আমি কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট জীবনযাপন করবো পারবো? কারো না কারো উপর আমাকে নির্ভরশীল করতে হবে। আমাকে এখনই সকাল হলেই আমাকে ব্রাশ করতে হবে, সবার আগে ব্রাশটা তৈরি করার জন্য একটা কোনো কোম্পানির উপর 10টা মানুষের উপর নির্ভর করতে হচ্ছে। আমি খাওয়ার জন্য কাজের মাসির উপর নির্ভর করতে হচ্ছে। যে রান্নাগুলো করবে সেগুলো রান্নাগুলো চাল ডাল ওগুলো তৈরি করার জন্য আরও 50টা মানুষের প্রয়োজন পড়ছে। তো আমি কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট হতে কোনো দিন পারবো না, ফিলসফিক্যালি বলছি। তো কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্স আমরা কখনো অ্যাচিভ করতে পারি না। আমরা যেটা করতে পারি সেটা হলে কি, সেটা হচ্ছে আমরা যেটা করতে পারি, যেটা অ্যাচিভ করতে পারি সেটা হচ্ছে ডিপেন্ডেন্সের লেভেলটাকে কমাতে পারি। অর্থাৎ আমার কাছে এত পরিমাণে নলেজ আছে যে আমি কি করব না, ডিপেন্ডেন্সিটা অনেকটা কমে যাবে সেই নলেজ দিয়ে। যেমন আমি ধরো আমার কাছে যদি নলেজ থাকে, লকডাউনে বিশেষ করে এটা বিশেষভাবে দেখা গেছিল যে প্রচুর টাকা আছে তাদের কাছে, প্রচুর টাকা আছে, চাকরি বাকরি করে, হাজব্যান্ড ওয়াইফ দুজনেই হয়তো ব্যস্ত, চাকরি বাকরি করে, বাড়ির কাজটাকে তারা কোনোদিনও কাজ বলে মনে করেনি। হ্যাঁ, ব্যস্ত সময় অন্য কিছু করেছে কিন্তু বাড়ির কাজটা সে করেনি, ফাঁকা সময় অন্য কিছু করেছে কিন্তু বাড়ির কাজটা সে প্রয়োজন মনে করেনি, করেছে অন্য কিছু করেছে। কিন্তু দেখা গেল যে বাড়ির কাজটাকে যেহেতু সে কাজ বলে মনে করেনি, টিভি দেখিয়ে বা অন্য কিছু করে কাটিয়েছে, টাইমটাকে অন্য কোথাও ওয়েস্ট করেছে বা টাইমটাকে হয়তো ইনভেস্ট করেছে সেখানে। এবার লকডাউন যখন হলো তখন দেখা গেল যে বাড়ির কাজের লোক আর আসছে না বাড়িতে, তখন খাবে কি? ওই নলেজটা তো ওর মধ্যে নেই যে ও কি করবে, নিজে রান্না করে খাবে, কারণ জানে না কীভাবে রান্না করতে হয়। ওই জ্ঞানটা ওর কাছে নেই, নলেজটা ওর কাছে নেই, এডুকেশনসটা ওর কাছে নেই। যেহেতু এটা নেই, স্বাভাবিকভাবেও কী করলো, তখন দেখতে পেলাম আমরা যেমন অনেক ভিডিও এরকম ঘোরাফেরা করছিল যে উনি রাস্তায় গিয়ে দাঁড়িয়ে আছেন, পুলিশের সঙ্গে ঝগড়া করছেন না, উনি কাজের মাসিকে আনতে যাবেন বাড়িতে, কাজের মাসিকে গাড়ি করে নিয়ে আসবেন, ওনাকে তার জন্য রোডটা যেন খুলে দেওয়া হয়, উনি যাবেন। বলছে না আমি আপনাকে ছাড়তে পারি না। এই অনেক ঘটনা দেখেছি, অনেক মানুষ হাত পুড়িয়ে রান্না করে খেয়েছে, পারে না, যা পেয়েছে তাই খেয়েছে, খুব কষ্টের মধ্যে দিয়ে গেছে। প্রচুর টাকা আছে কিন্তু টাকা তো আর খেতে পারবে না, ঘরে বসে তোমাকে এখন টাকা আগে খেতে পারে, ঘরে বসে তোমাকে এখন একটা ভালো রান্না দরকার, রান্নার সিস্টেম তুমি জানো না, নিয়ম কানুন জানো না, প্রসেস জানো না। তো আমরা এটাই বলতে পারি আমাদের মধ্যে যখন নলেজ আসে তখন একেবারেই, এবার ধরো অন্য কাছে টাকাও নেই, তখন কি হবে? তখন টাকাও নেই মানে হচ্ছে ও একেবারেই খেতে পারবে না। টাকা থাকলে তাও হয়তো কি হলো, 10 দিনের খাবারটা হয়তো কাউকে দিয়ে রান্না করিয়ে নিল, অনলাইন ফুড পেয়ে গেল, তাই না, পরবর্তীকালে চালুও হলো, বা হয়তো স্টোর করে রেখেছে। কিন্তু তার কাছে যখন টাকাও নেই তখন কি হবে? তখন তার কমপ্লিট ডিপেন্ডেন্সিটা অনেক বেড়ে যাবে না? কিন্তু যখন ওর কাছে টাকা থাকবে, ঠিক আছে রান্না করতে পারি না, তখন কি হবে? ডিপেন্ডেন্সিটা কমে যাবে অনেকটা। আমি রান্না করতে পারি না তো কী হয়েছে, কিনে তো খেতে পারবো, এইটা। তো এইরকমভাবে আমরা কী করার চেষ্টা করি সেটা হচ্ছে ডিপেন্ডেন্সিটা কমানোর চেষ্টা করি, কিন্তু কমপ্লিট ইন্ডিপেন্ডেন্ট কখনো আমরা কেউ হতে পারবো না। পারবো কি? মনে হচ্ছে কখনো কেউ হতে পারবো না। এদের এই আইডিয়াটার মধ্যে যদি আমরা এটাকে ইনকর্পোরেট করি তাহলে তোমরা দেখবে এনারা বলার চেষ্টা করছে, বিশেষ করে এনার কথা বলা যায় যে তিনি বলছেন যে ইন্ডিভিজুয়ালসকে যেভাবে কমপ্লিট একটা শেপ দেওয়া হয়েছে ওই রকম কমপ্লিট শেপে ইন্ডিভিজুয়ালস কখনো থাকে না বা কখনো পসিবল নয়। তো
তো এই ফিলোসফিগুলোর মধ্যে একটা ভ্রান্ততা হচ্ছে এটাই যে এখানে আদার্সের যে ইম্পর্টেন্স সেটাকে কিন্তু এখানে আন্ডারমাইন করা হয়েছে। ঠিক আছে, আদার্সের যে কনসেপ্টটা সেখানে, এক সেকেন্ড, একজন স্টুডেন্টস আসছে, ওকে। सिस्टर में हमारे सीनियर है हमारी सिखा वो जो होस्ट वगैरह करती है अगर कुछ में मतलब ताना वाना है क्या? नहीं और दो जिसकी मम्मी बहुत पूरे क्लास के सामने उसको তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি তাহলে, এখানে আমরা দেখতে পাবো যে এখানে আমরা তাহলে দেখতে পাচ্ছি কি না, এখানে আমরা দেখতে পাচ্ছি যে তাহলে আমরা ইন্ডিপেন্ডেন্সটাকে মানে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করছি, কিন্তু কমপ্লিট ইন্ডিপেন্ডেন্ট আমরা কেউ কখনো হতে পারি না, আমরা ডিপেন্ডেন্সিটাকে কমাতে পারি জাস্ট, এটা তাই তো। তাহলে এই জায়গাতে আমাদের কি হচ্ছে, আদার্সের রোলটা কিন্তু এখানে সিগনিফিকেন্ট হয়ে যাচ্ছে। তার মানে কি, মানে আমি আমার ডিপেন্ডেন্সিটা কমাতে পারবো, ইন্ডিপেন্ডেন্সিটাকে হয়তো আরো বেশি এনজয় করতে পারবো, কিন্তু সেটা করতে গেলে আদার্সের রোলটা তাহলে এখানে সিগনিফিকেন্ট হয়ে যাচ্ছে, তার মানে ওর রোলটা এখানে রয়েছে। তাহলে এখানে যেহেতু আদার্সের রোলটা এখানে রয়েছে আমার ডিপেন্ডেন্সের ক্ষেত্রে, আমার ইন্ডিপেন্ডেন্সের ক্ষেত্রে, তাহলে এখানে এরা বলার চেষ্টা করছে যে সেই জায়গাতেই এখানে কি হয় না, প্রত্যেকটা ব্যক্তি ইন জেনারেল তার যে নিজের ডেভেলপমেন্ট করে, তার নিজের যে প্রোগ্রেস হয় বা তার যে নিজের যে অভিজ্ঞতা, সমস্ত কিছুর পেছনে তাহলে কিন্তু একটা কমিউনিটির একটা কিন্তু রোল থাকে, একটা কিন্তু সোসাইটির রোল থাকে। তো স্বাভাবিকভাবেই আমরা দেখতে পাবো যে এই সোসাইটি এবং বা বলতে পারো কমিউনিটি কি করে না, ইন্ডিভিজুয়ালসকে ডেভেলপ করতে হেল্প করে। তো স্বাভাবিকভাবেই এখানে তিনি বলার চেষ্টা করলেন যে লিবারালিজম বা ইন্ডিভিজুয়ালিজম আসলে যে জায়গাটাকে ছেড়ে দিয়েছে সেটা হচ্ছে যে সোসাইটির ইম্পর্টেন্সটা তারা কিন্তু নস্যাৎ করেছে, ইগনোর করেছে। আমাদের যে ক্ষুদির যে কনসেপ্ট তিনি যেটা ডেভেলপ করছেন সেখানে তাহলে কি থাকবে না, তিনি সেখানে চেষ্টা করছেন যে এই ধরনের একটা সোসাইটির যে ইম্পর্টেন্স, কমিউনিটির যে ইম্পর্টেন্স সেটাকে তিনি ইনকর্পোরেট করার চেষ্টা করছেন। ঠিক আছে, এই কনসেপ্টটা তিনি এখানে কিন্তু দেওয়ার চেষ্টা করলেন। ঠিক আছে, এবার আমরা যদি এখানে তার যদি সেলফ গডের ডাইমেনশনসটাকে যদি দেখি, সেলফ গড, ঠিক আছে, সেলফ গডের ডাইমেনশন এখানেই তিনি এখানে ঢোকানোর চেষ্টা করেছেন। এই সেলফ গডের কনসেপ্ট দিতে গিয়ে তিনি বেসিক্যালি তিনটে এখানে আমরা লেয়ার্সের কথা বলেছেন, অর্থাৎ সেলফের যখন কথা বলছেন সেলফের সঙ্গে তিনি গডকেও এখানে রিলেট করছেন, অর্থাৎ এখানে তিনি বলছেন যে গড মানে মানে সোসাইটিতে একটা রোল আছে, প্যারালালি তিনি আরেকটা সাইড হচ্ছে মানে ইন্ডিভিজুয়ালের যখন তিনি ইম্পর্টেন্সের কথা, ইন্ডিভিজুয়ালকে যখন ডেভেলপ করার কথা বলছেন, ইন্ডিভিজুয়ালিজম যখন ক্ষুদির কনসেপ্টে যখন তিনি নিজের একটা সেলফ ডেভেলপ করার কথা বলছেন, তখন তিনি এক তো সোসাইটির রোলটাকে প্লে করাচ্ছেন, এখানে অ্যাক্টিভ করে তুলছেন বা ইম্পর্টেন্সটা দেখাচ্ছেন। দ্বিতীয় কথা হচ্ছে এখানে খোদার বা এখানে ঈশ্বর গডের কিন্তু ইম্পর্টেন্সটাও বা এখানে যে রোলটা সেটাও কিন্তু তিনি দেখাচ্ছেন। ঠিক আছে, একটা 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 বলা যেতে পারে যে একটা সুপার ন্যাচারাল পাওয়ারকে তিনি কিন্তু এখানে ইম্পর্টেন্স দিচ্ছেন। তো এই জায়গাটাতে আমরা দেখতে পাবো যে গডের সঙ্গে কিন্তু ইন্ডিভিজুয়ালসকেও তিনি রিলেট করছেন। কিভাবে তিনি বলছেন, যেমন তিনটে লেয়ার্সের মধ্যে দিয়ে যদি মানুষ যায় তাহলে কি হবে, সে কিন্তু গডকে অ্যাচিভ করতে পারবে বা ইন জেনারেল বলতে পারো তোমরা, আমরা বলতে পারি তার যে ইন্ডিভিজুয়ালসের যে বেসিক যে বলা যে কমপ্লিট যে ইন্ডিভিজুয়াল সেটা কিন্তু হতে পারে। কীরকমভাবে তিনি এখানে তিনটে লেয়ারের কথা বলছেন। একটা হচ্ছে ফিজিক্যাল এক্সিস্টেন্সের, যেটা আমি তোমাদেরকে বললাম, এই নিটশের কথা বললাম। নিটশে কী করেছিল, যে নিজের যে অস্তিত্ব, নিজের যে কাজের নিজেরও যে পাওয়ার আছে, চাইলে যে আমি অনেক কিছু করতে পারি, এটা আমি রিয়েলাইজ করতে পারছি না। কেন? তার কারণ হচ্ছে আমি সবসময় অন্য একটা সুপার ন্যাচারাল পাওয়ারে অলওয়েজ বিশ্বাস করি। যখন আমি সুপার ন্যাচারাল পাওয়ারে অলওয়েজ বিশ্বাস করছি তখন কি হচ্ছে, আমি আমার নিজের সমস্ত অস্তিত্বটাকে, নিজের পাওয়ারটাকে কিন্তু আন্ডারমাইন করছি। যখন করছি তখন আমার নিজের প্রোগ্রেস আসছে না। এই কারণে দেখবে গ্রামের দিকে যারা থাকে, যারা দেখবে, শুধু গ্রাম বলবো না, যে সমস্ত মানুষরা দেখবে একটু অত্যধিক বেশি ধার্মিক হয়, হ্যাঁ অত্যধিক বেশি ধার্মিক, মানে ধার্মিক বলছি না, শুধু অত্যধিক বেশি ধার্মিক, যে ও নিজে কিছু কাজকর্ম করে না, ও শুধু দেখবে ধর্ম নিয়ে পড়ে থাকে, শুধু মানে শুধু মেটেরিয়ালিস্টিক গেলেও খারাপ, শুধু ধর্ম গেলেই খারাপ। যে কোনো একটা জিনিসে যখন ওভার ইমফ্যাসিস তুমি করবে, যে কোনো ফিলসফিতে যে কোনো বিষয়ের উপর যখন ওভার ইমফ্যাসিস করবে সেটা তখন কিন্তু খারাপ। তো দেখবে কিছু মানুষ আছে কর্ম করে না, কিন্তু ধর্মটাতে বেশি প্রায়োরিটি দেয়। ধর্ম মানে ইন দ্য সেন্স কি, ধরো ভগবানের সামনে গিয়েই পড়ে আছে, কিন্তু ভগবান তো সেই কথাটা বলেনি। ভগবান বলেছে কর্ম করো, সেটা দিয়েই তোমার ধর্ম রক্ষা হবে, তাই তো? এই কথাটাই বলেছে। অনেক মানুষ এটা কিন্তু বুঝে উঠতে পারে না, বা হয়তো ভাবে যে বারে বারে হয়তো ভাবে এই ধরনের যে আমি হয়তো ভগবানকে অসন্তুষ্ট করেছি, সো বারে বারেই ভগবানের দরবারে গিয়ে পড়ে থাকছে, মোস্ট অফ দ্য টাইম ভগবানের সঙ্গে সে হয়তো কাটানোর চেষ্টা করছে। এটা করতে গিয়ে কী করছে, বা ঈশ্বরের সঙ্গে, আল্লাহর সঙ্গে কাটানোর চেষ্টা করছে, করতে গিয়ে কী করছে, করতে গিয়ে নিজের অস্তিত্বটাকে আন্ডারমাইন করার চেষ্টা করেছে। দেখবে কার্ল মার্কসও এটার জন্য সেই কারণে কিন্তু সমালোচনা করেছে। কার্ল মার্কস বলেছে যে ব্যক্তি যখন নিজের এই ঈশ্বরের দরবারে এসে যখন পড়ে যায়, তখন সে নিজের যে পাওয়ার আছে, অস্তিত্ব আছে, সে যে চাইলে বড় একটা রেভলিউশনস করতে পারে এবং সোসাইটির মধ্যে যে চেঞ্জ নিয়ে আসতে পারে, যে এই যে ক্যাপিটালিস্টরা যেভাবে ধর্মটাকে ব্যবহার করে এদেরকে এক্সপ্লয়েট করছে, সেটা যে এরা বুঝতে পারে, এটা এরা বুঝতে পারছে না।
এবং চাইলে যে ক্যাপিটালিস্টদের উৎখাত করে দিয়ে এরা প্রলেতারিয়েটরা কি করতে পারে, পাওয়ার নিজেরা এনজয় করতে পারে, পাওয়ারে আসতে পারে, এটা এরা বুঝতে পারছে না। তো এটা করতে হলে এদের যদি ডেভেলপমেন্ট করতে হয় তাহলে কি করতে হবে, ধর্মকে কিন্তু থিওরির মধ্যে বা ধর্মকে কিন্তু এখানে ভ্যালুস দেওয়া যাবে না, ধর্মকে বাইরে রেখে এখানে কিন্তু পলিটিক্সকে ডিফাইন করতে হবে। এই কারণে দেখবে তিনি যখন কমিউনিস্ট পার্টি ডেভেলপ করলেন তখন বললেন যে রিলিজিয়ান থেকে সেটাকে আলাদা করার চেষ্টা করলেন। এই কারণে দেখবে অনেক বামপন্থী আছে তারা ধর্মকে মানে না, ঠিক আছে। তো এইরকমভাবে আমরা দেখবো যে এই যখন অত্যধিক বেশি ধর্মের মধ্যে তুমি ভ্যালুস দেবে, ইমফ্যাসিস দেবে, তখন তোমার নিজের অস্তিত্বটা সংকটে পড়ে যাবে। কেন? তার কারণ ভগবান তো তোমাকে আর খাওয়াবে না, ভগবান তো তোমাকে বলেছে কর্ম করো, ওটার মধ্যে দিয়ে ধর্ম রক্ষা হবে। কিন্তু তুমি বারে বারে সেটাকে মিস ইন্টারপ্রেট করে কি করছো, যখন অত্যধিক বেশি আল্লাহর উপর বা ওই সুপার ন্যাচারাল পাওয়ারের উপর বিশ্বাস করছো তখন নিজেকে আন্ডারমাইন করছো, করতে গিয়ে তোমার যে সেলফ কমপ্লিট সেলফ সেই পথে তুমি কিন্তু এগোতে পারছো না। তো এইটা তিনি বলার চেষ্টা করেছেন যে এই নিজের ফিজিক্যাল শেপটাকে, নিজের ফিজিক্যাল এক্সিস্টেন্সটাকে, যেটাকে ওই এক্সিস্টেন্স থিওরিজ বলা হয়, এক্সিস্টেন্সিয়ালিজম থিওরি, যেটা অস্তিত্ববাদী তত্ত্ব, যেটাকে ফ্রেডরিক নিৎসে যেটাকে ডেভেলপ করার চেষ্টা করেছেন, সেই কনসেপ্টে তিনি কিন্তু বিশ্বাসটা রাখলেন যে ব্যক্তি যদি নিজের উপর আশা রাখে, ভরসা রাখে, নিজের কর্মক্ষমতার উপর যদি তার আস্থা থাকে, অগাধ বিশ্বাস থাকে, এবং চাইলে সে অনেক কিছু করতে পারে, যদি থাকে তাহলে কি করতে পারবে, সে কিন্তু নিজে প্রোগ্রেস করতে পারবে। এটা একটা কনসেপ্ট। এক দ্বিতীয় কথা হচ্ছে যখন সে সেলফের কনসেপ্টে বিশ্বাস করছে তখন সেই সেলফ তো আর আদার্সকে বাদ দিয়ে নয়। আমি কি বললাম, আদার্সকে বাদ দিয়ে কোন ফিলসফিটা, কোন 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 ফিলসফি রয়েছে, সেটা হচ্ছে লিবারাল ফিলসফি রয়েছে, যেটা ওয়েস্টার্ন লিবারালিজম, তাই না? কিন্তু ইনি যখন সেলফের কনসেপ্ট ডেভেলপ করছেন, ইন্ডিভিজুয়ালসের কনসেপ্ট যখন ডেভেলপ করছেন, তখন সেই ইন্ডিভিজুয়ালের মধ্যে সোসাইটির রোল বা কমিউনিটির রোলটাকে কিন্তু তিনি ইনকর্পোরেট করে দেখাচ্ছেন। কেন? কারণ আমি তো বলছি আমি নিজে ইন্ডিভিজুয়াল, আমি আমার নিজের জীবন রক্ষা করবো, কিন্তু কথা আমার নিজের জীবন রক্ষা করতে হলে তোমাকে সোসাইটির ইম্পর্টেন্সটা তো গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। তো কাজে আমি নিজেকে সোসাইটিকে বা আদার্স, যেটাকে আমরা বলতে পারি, আদার্সকে কীভাবে এখানে ইগনোর করতে পারি? তো করতে পারি না। তো এই কারণে তিনি বলছেন যে সেলফ যখন সে নিজের উপর অত্যধিক ফোকাস করবে তখন স্বাভাবিকভাবেই সে যখন ওটার একটা স্বাভাবিক অঙ্গ হিসেবে তখন সে কী করবে, সোসাইটির রোলটাকে সে তখন ইম্পর্টেন্স দিতে বাধ্য হবে। তো এইরকমভাবে কী হবে না, রিলেশনাল একটা এক্সিস্টেন্স থিওরি কিন্তু ডেভেলপ করবে। অর্থাৎ আমি আছি বেঁচে ওর কারণে, ও বেঁচে আছে আমার কারণে, আমরা সবাই সবার কারণে বেঁচে আছি। তো আমি একাই কমপ্লিট নই, সবাই সবার মধ্যে সবাই সবাইকে কমপ্লিট করে তোলার আমরা চেষ্টা করছি। তো এইরকমভাবে তিনি কি করলেন, সেলফটাকে ডেভেলপ করলেন একদিকে, আর সেলফটাকে সঙ্গে জুড়ে দিলেন কি না, আদার্সের যে এক্সিস্টেন্স বা সেটাকে রিলেশনাল করে রিলেশনাল এক্সিস্টেন্সের থিওরি কিন্তু ডেভেলপ করার চেষ্টা করছে। দুটো হলো লেয়ার। থার্ড লেয়ারটাকে তিনি এখানে দেখানোর চেষ্টা করছেন যে ইউনিভার্সাল এক্সিস্টেন্সিয়ালিজম। সেটা কি? সুপার ন্যাচারাল পাওয়ারটাকে তিনি এখানে দেখার চেষ্টা করছেন। ইউনিভার্সাল এক্সিস্টেন্স যেটাকে বলছেন, সে এর বাইরেও একটা বিষয় বেসিক সত্য হচ্ছে যে এর বাইরেও এমন আমরা যেটা করছি, আমরা যতটা এখনো পর্যন্ত অ্যাচিভ করতে পেরেছি, সেটা একটা লিমিটেশনস আছে। সেই লিমিটেশনসটা হচ্ছে কি না, যতদূর পর্যন্ত আমরা আমাদের অবজার্ভ করেছি, যতটা পর্যন্ত আমরা অভিজ্ঞতা সঞ্চয় করেছি সেটা। কিন্তু কথাটা হচ্ছে এর বাইরেও একটা বড় একটা বলা যেতে পারে যে একটা শক্তি কিন্তু আছে, যেটাতে আমরা এখনো পৌঁছতে পারিনি এবং লক্ষ কোটি বছর লেগে যাবে হয়তো সেখানে পৌঁছতে আমাদের। তো স্বাভাবিকভাবেই এটা তো মানতে হবে যে কোনো একটা সুপার ন্যাচারাল পাওয়ার আছে যেটা আমাদেরকে কিন্তু এই প্রোটেকশনসটা দিয়ে যাচ্ছে, কিংবা আমাদেরকে বিভিন্ন রকমভাবে আমাদেরকে ডেভেলপ করতে হেল্প করছে, লজিককে বুঝতে হেল্প করছে, এম্পেরিসিজমকে বুঝতে হেল্প করছে। ইন জেনারেল কিন্তু আমাদেরকে গডের এই কনসেপ্টটাতে কিন্তু জাগিয়ে তুলছে, সুপার ন্যাচারাল একটা পাওয়ারকে কিন্তু এখানে কিন্তু, এবং এই সুপার ন্যাচারাল পাওয়ার সব জায়গাতেই কিন্তু একই রকমভাবে এক্সিস্ট করে। তো এই ধরনের একটা কনসেপ্ট কিন্তু এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তিনি এখানেই দেখা গেল কি যে এই গডের ইউনিভার্সাল এক্সিস্টেন্সের কনসেপ্টটাতে তিনি এখানে বিশ্বাস করলেন। তাহলে একটা হচ্ছে কি সেলফ, দ্বিতীয় হচ্ছে আদার, আর থার্ডটা হচ্ছে কি গড। এই তিনটে কনসেপ্টকে মিলিয়ে তিনি কি করলেন, সেলফ, আদার্স আর হচ্ছে গড, এই তিনটে কনসেপ্টকে মিলিয়ে এখানে তিনি যেটা ডেভেলপ করলেন সেটা হচ্ছে তার সেলফ গড ডাইমেনশনের কনসেপ্টকে ডেভেলপ করলেন, বা সেলফ খুদির কনসেপ্টকে তিনি এখানে ডেভেলপ করার চেষ্টা করলেন। এবং এই কনসেপ্টটা তুমি দেখবে অনেকটা গান্ধীজির সঙ্গে মিল। কেন? গান্ধীজি বলেছিলেন, গান্ধীজি যেমন দেখবে যে তিনি ইন্ডিভিজুয়ালসের প্রোগ্রেস চেয়েছিলেন, সেখানে করতে গিয়ে গ্রাম স্বরাজের কথা বললেন না, গ্রামের বা কমিউনিটি ডেভেলপমেন্টের কথা বললেন। রবীন্দ্রনাথ টেগোরের মধ্যেও এই কনসেপ্ট পাবে তোমরা। রবীন্দ্রনাথ টেগোর কী করলেন না, নিজের মানে ইন্ডিভিজুয়ালের যদি ডেভেলপ করতে হয় তাহলে কি করতে হবে, তাহলে হচ্ছে তোমাকে কমিউনিটির বা যেটাকে ইন্টারন্যাশনালিজমের যে কনসেপ্ট সেটাকে তিনি এখানে ভ্যালু দেওয়ার চেষ্টা করলেন। এই কনসেপ্টগুলো আমরা কিন্তু এখানে পাবো, বা তার যেটাকে গান্ধীজির, রবীন্দ্রনাথ টেগোরের যেটাকে আমরা বলি ট্রু ফ্রিডমের কনসেপ্ট, সেই ফ্রিডমের কনসেপ্টে আমরা এখানে পাই। তো এটা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ হয়ে যায়। ঠিক আছে, ঘুম পাচ্ছে, বোর হচ্ছ, 3 ঘন্টা হয়ে গেছে, খিদে পেয়েছে, খিদে পেয়ে গেছে, খাবে? হ্যাঁ, ভাত খাবে, ভাত খাবে? মাসি মাছ, ও সরি, তাহলে মাছ রান্না করেছে মাসি। হ্যাঁ, 9 দিন, এইটা ছেড়ে দাও। मेरे घर गैस
ऐसा? होता है लेकिन। नहीं कुछ नहीं। क्योंकि मैं किताब पढ़ती हूँ। देखो हमारे पास फोन है। किताब नॉर्मल किताब पढ़ती भूख लगा तो छोड़ देते हैं आज यहाँ पे हाँ, हैं, छोड़ देते हैं, ठीक है तुम लोग जाओ, तो ये खत्म? मैं बाकी का वो वीडियो देख लेना, ठीक है मैं हूँ। नहीं उसको तब खत्म करवाई दीजिए। वीडियो नहीं देखे। एक्चुअली ट्रू। यहाँ पे बैठ के मजा आ रहा है, वीडियो में क्यों नहीं आएगा? बोलते एक ही तो है। बोलते ही रहते, कब चुप होंगे सोचते हैं। यहाँ पे सब कुछ पॉज का बटन आता है। हाँ पॉज का बटन आता है तो फनी जैसा कुछ करिए। हाँ। फनी जैसे कुछ बोलते ही रहते वो अब वो कुछ बोलते भी वो नहीं है। वैसे एक ही इंसान होते हैं यहाँ पे, जैसे कि सर पढ़ाते पढ़ाते अभी कोई पूछती है भूख टोपी लगा है, वो कुछ नींद लगा मजाक है। नहीं करते, तू भी चुपचाप सुनते मजाक रहो। क्या कर रही है वो? जैसे हम लोग बातचीत करते हैं, कुछ बोलते ही सामने तो वाली लगता है आई। सो ही जाती है सुनते। नहीं लास्ट में बोलते सर वो बुक का नाम क्या बताया, मैंने आधा छूट गया है, बोलिए एंड में वो मुझे पूछते हैं हम एंड तक देखते ही नहीं। इतना इतना बहुत आलस। honest কিন্তু। তো এটা সকালবেলা করে বটে বাজাবে, সকালবেলা মাইন্ডটা ফ্রেশ থাকে, ধৈর্য থাকে অনেক মানুষের, মুড ভালো থাকে, ঠিক আছে সকালবেলা করে দেখবে শুনবে, ঠিক আছে তুমি দেখো না, তুমি স্কিপ করে গেছো, স্যার, সত্যিটা জানতে চাই। 15 মিনিট করে দেখি। হ্যাঁ ওই রকম করেই দেখবে, সকালবেলা করে দেখবে, দেখাতে যাওয়া ওই রকম করেই দেখবে, কারণ অতটা সহজ নয়, অতটা সহজ নয়, স্বাভাবিক। ঠিক আছে তাহলে এরপর ক্লাসে আমি একটু জোকারি টোকারি করে নেবো ওর সাথে, হ্যাঁ একটু নেচে নেচে একটু নেচে টেচে নেবো। কি গানে নাচবো বলো, তোমার পছন্দ মতো একটা গান বলো। ঐশী से पूछ लीजिएगा। শিলা শিলা কি জামানি? लाइफ हो जब अप कंट्रोल। लाइव हो जब अब कंट्रोल तो सीटी बजा के बोल, সিটি বাজাকে বলে, হ্যাঁ তো এটা শেষ করে দিই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি তাহলে এটা কার সঙ্গে মিলছে না, গান্ধীর যে দেখবে যে এই কমিউনিটির আইডিয়া বা গ্রাম স্বরাজের আইডিয়া সেটার সঙ্গে মিলছে, হ্যাঁ স্বরাজের আইডিয়া যেটাকে আমরা ইন জেনারেল বলি সেটার সঙ্গে মিলছে, টেগরের ট্রু ফ্রিডমের কনসেপ্টের সঙ্গে মিলছে, যেখানে ইন্টারন্যাশনালিজমের সেখানে তিনি কথা বলেছিলেন সেগুলোর সঙ্গে মিলছে, ঠিক আছে এগুলো অনেকটা কসমোপলিটেরিয়ান কনসেপ্টের মতো। তাহলে এখানে আমরা পাচ্ছি কি না, পাচ্ছি এখানে নিটশের এখানে ইনফ্লুয়েন্স পাচ্ছি, নিটশের ইনফ্লুয়েন্স থেকে তিনি কি করছেন, এক্সিস্টেন্সের থিওরিজকে অ্যাডপ্ট করছেন, আর লিবারালিজমকে সমালোচনা করে তিনি কি করছেন না এখানে কিন্তু এই নিজের ইন্ডিভিজুয়ালসকে ডেভেলপ করার চেষ্টা করছেন। অপোজিটে আমরা দেখতে পাচ্ছি কমিউনিটিকে তিনি কিন্তু এখানে কিন্তু বাইরে রাখছেন না, কমিউনিটারিয়ান থিওরিজ আছে দেখবে, এটার সঙ্গে দেখবে ওয়েস্টার্ন একটা থিওরি আছে তোমাদের পড়ানো হবে, লিবারালিজমের সঙ্গে পড়ানো হয় কমিউনিটারিয়ান থিওরি। লিবারালসরা কমপ্লিটলি লিবারালসের উপর ফোকাস করার চেষ্টা করেছে, কিন্তু কমিউনিটারিয়ানরা দেখবে তোমাদের আছে কোন সেমিস্টারে যেন কাদেরকে নোট দিলাম আমি, তো কমিউনিটারিয়ানরা যেমন ফার্স্ট সেমিস্টারে ছিল, স্কিপ করে গেছো তোমরা, কমিউনিটারিয়ানরা বলতেই পারছো না ওই জন্য। ये हमें मूव करते हैं हर बार। तुमने कौन सबसे तो इन लोगों का सेकंड सेमेस्टर होना चाहिए। লিবারালিজমের মধ্যে কমিউনিটারিয়ান থিওরি আছে, লিবারালিজমের যারা সমালোচনা করে বলছে কমিউনিটি বা সোসাইটির যারা ইম্পর্টেন্সটাকে এখানে দেখার চেষ্টা করছে যে না এই যে ঠিক এই কনসেপ্টটাই সেটা হচ্ছে সেটা কিন্তু, ঠিক আছে তো এইরকম ভাবে আমরা দেখলাম যে ইয়ে কি করলেন, सर कम्युनिज्म और सोशलिज्म क्या है? कम्युनिज्म ना कम्युनिटेरियनिज्म की बात कर रहा हूँ मैं, कम्युनिटी, हाँ किसी समूह के साथ जो कुछ भी प्रोग्रेस हो रहा है कम्युनिटी के ऊपर हो रहा है, कम्युनिटी के रिलेट करके हो रहा है। लिबरलिज्म को भी और कम्युनिज्म दोनों को भी महत्व देते हैं। कम्युनिज्म यहाँ पे नहीं, लिबरलिज्म और कम्युनिटेरियनिज्म बोल सकते हो, कम्युनिटी और लिबरलिज्म दोनों को महत्व देते हैं। हाँ ठीक है, और उसके साथ साथ एग्जिस्टेंशियल थ्योरीज को भी, एग्जिस्टेंशियल थ्योरीज को भी, और सिर्फ ये नहीं, सिर्फ इसका सिर्फ यही नहीं, गॉड 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 का जो इंपॉर्टेंस है, ठीक है सुपर नेचुरल पावर, सेल्फ और अदर और गॉड की जो कॉन्सेप्ट है जो हमें वो गांधी जी के कॉन्सेप्ट में मिलते हैं, है ना, गांधी जी एक तरफ तो ग्राम स्वराज की प्रैक्टिस करते हैं, उसकी दूसरी तरफ वो रिलीजियंस को प्रैक्टिस करते हैं। हम लोग देखेंगे मैकियावेली पढ़ाया नहीं पढ़ाया ना है इस सेमेस्टर में, मैकियावेली जब पढ़ाऊंगा तब बोलूंगा उसको, मैकियावेली को ये क्रिटिसाइज करते हैं, बोलते हैं कि मैकियावेली और भी जितने सारे और भी जो वेस्टर्न थिंकर्स हैं ऐसे, इन्होंने क्या किया कि रिलीजियन को, पॉलिटिक्स को रिलीजियन से अलग किया, पॉलिटिक्स से रिलीजन को अलग कर दिया कि दो अलग अलग डिसिप्लिन है, ऐसे इसको अलग अलग डिसिप्लिन के तहत उसको इस्टेब्लिश करने की कोशिश की, सेपरेट करने की कोशिश की, डिवीजन करने की कोशिश किया था इन्होंने। इकबाल क्या बोल रहे कि नहीं हम वो वेस्टर्न फिलोसफी प्रैक्टिस यहाँ पे नहीं करेंगे, अगर वेस्टर्न फिलोसफी ऐसे प्रैक्टिस करेंगे कि जहाँ पे रिलीजियन नहीं है, जहाँ पे एथिक्स नहीं है, जहाँ पे कम्युनिटी का रोल नहीं है, जहाँ पे सोसाइटीज का रोल नहीं है, ऐसे फिलोसफी मेटेरियलिस्टिक ही बनेगा। ऐसे फिलोसफी जो यूथ की तरह, गांधी जी टेगोर ने भी बोला था ना कि ऐसे फिलोसफी किसकी तरफ लेके जाएगा, ऐसे फिलोसफी रिलीजियन की वार की तरफ ही लेके जाएगा, ऐसे ही बोला था।
इन्होंने बोल रहे कि इकबाल बोल रहे कि ऐसे फिलोसफी उस तरफ ही लेके जाएगा, इसलिए हमें क्या करना है, सबको मिलजुल के रहना है। कंप्लीट नहीं है, इंडिविजुअल्स तो कंप्लीट नहीं हो पाएगा, कंप्लीट अगर सबके साथ रह पाएगा, कंप्लीट हो रह के अगर इनकम्प्लीट हो पाएगा, तो हमें यहाँ पे कम्युनिटी का रोल यहाँ अडॉप्ट करना चाहिए। उसके साथ साथ रिलीजन में एथिक्स होता है। रिलीजन में क्या होता है? एथिक्स। रिलीजन में नॉर्मेटिव वैल्यूज होता है, जो अच्छा है वो करने की बात किया जाता है हर एक रिलीजन में। हिंदू बोलो, इस्लाम बोलो, क्रिश्चियन बोलो, कोई भी तुम रिलीजन ले लो, हर एक रिलीजन में बेसिक फंडा है तो यही है उसका कि वो क्या पर प्रैक्टिस करने की कोशिश करते हैं, उस रिलीजन में नॉर्मेटिव वैल्यूज, एथिक्स को प्रैक्टिस करने की बात करते हैं। मतलब जो अच्छा है वो करने की बोलते हैं, और सिर्फ खुद की अच्छा नहीं, दूसरे की अच्छा भी करने की भी लिए बोलते हैं, है ना। जैसे कि हम लोग जब पूजा मनाते हैं तब क्या करते हैं, देखो कि बहुत सारे रिलीजन में अभी पूजा की मंडप पे देखोगे तुम लोग, बच्चे को जो नीडी जो पीपल्स होते हैं उसको जब बहुत सारे ड्रेसेस दिए जाता है, फ्री में खाना खिलाया जाता है ना। बहुत सारे रिलीजियस मतलब प्रैक्टिस में ये सारा कुछ होता है। इस्लाम में भी तुम लोग देखोगे तो देखोगे कि वहाँ पे जाकात दिया जाता है। जाकात पता है क्या है? जाकात मतलब 1/10 ऑफ योर प्रॉपर्टी शुड बी डिस्ट्रीब्यूटेड अमंग द नीडी पीपल्स। ठीक है, मेरे पापा जो हर साल ऐसे देता है कि जो जितना सारा घर में धान आता है, ठीक है, साल में एक बार ही धान लाता है, बहुत से और भी जो फसल से उगाते हैं, सबका फसल का एक क्या करता है, 1/10 लोगों के बीच में बांट देते हैं। जो हाँ, वही लोहिया का कॉन्सेप्ट। तो ऐसे करके वो क्या करते हैं, लोहिया का नहीं, ज्योतिबा फुले की जो कॉन्सेप्ट है, ज्योतिबा फुले जैसे कि दान करने की बात करते थे, है ना। ज्योतिबा फुले दान करने की जो कोशिश करते थे, लोहिया नहीं, जयप्रकाश नारायण पढ़ाते वक्त मैंने बोला था कि जयप्रकाश नारायण क्या करता कि खुद से छोड़ने की बात की कहते कि खुद से कुछ दो, जो नीडी पीपल से उसको भी कुछ दो, दान करने की बात किया था। तो ज्योतिबा फुले जो भूदान मूवमेंट जिसको बोलते हैं, तो ऐसे एक कॉन्सेप्ट जो मैंने जो इनकम किया उसमें से 10th का मतलब 1/10 लोगों को जो नीडी पीपल्स हैं उसको दे दिया। तो इसी सिस्टम्स को रिलीजियंस में प्रैक्टिस किया जाता है। बहुत अच्छा प्रैक्टिस है ये। तुम लोग फर्स्ट सेमिस्टर में ही था फर्स्ट सेमिस्टर नहीं करता है, फर्स्ट सेमिस्टर कर रहा है, तो इसीलिए तो ये जमाना टिका हुआ है। तभी कुछ दे देगा, अमीर लोग जल्दी से कुछ देना नहीं चाहते। नहीं, सब देता है, सब देता है। डायरेक्टली नहीं देता है, इनडायरेक्टली देता है। जैसे कि टैक्स देता है, उस टैक्स में टैक्स गवर्नमेंट के पास आता है। गवर्नमेंट क्या करता है, उसी से तो लोगों का भलाई करते हैं। हाँ, तो ऐसे करके हम लोग देखेंगे ये सारा कुछ। तुम लोग फर्स्ट सेमिस्टर में जो मल्टीकल्चरलिज्म था, सिटीजनशिप का जो कॉन्सेप्ट है ना, वहाँ पे मल्टीकल्चरलिज्म का कॉन्सेप्ट है। पूरा फाঁকি মেরেছে তোমরা জানি। তো वहाँ पे देखोगे উইল কিমলিকা, চার্লস টেইলর এরা কিন্তু এই ধরনের কনসেপ্টের উপর ভরসা করছে। ঠিক আছে, যে রিলিজিয়নগুলোর যে একটা বড় মাল্টিকালচারস যে প্র্যাকটিস করছে এবং সেই রিলিজিয়নসগুলোর মধ্যে যে ভালো ভালো প্র্যাকটিসকে এরকম কিছু আছে, যেখানে এথিক্সকে প্র্যাকটিস করা হয়, যেখানে নর্মেটিভ ভ্যালুসকে প্র্যাকটিস করা হয়, সেগুলোকে তিনি কিন্তু প্রমোট করার কথা বলছেন বা ওগুলোকে রেকগনাইজ করছেন। তো ওই আইডিয়াসগুলো এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো ওগুলোর সঙ্গে কিন্তু আমরা দেখতে পাবো যে ইনি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো ঠিক আছে, তোমরা যেতে চলে যাও, খিদে ফিদে পেয়ে গেছে। বাকি দেখে নিও ধীরে ধীরে, সকালবেলা করে অনলাইনে দেখে নিও, যাও দেখে নিও, ধৈর্য শক্তি বাড়াও, মাল্টিটাস্কিং হও, ব্রেনটাকে মাল্টিটাস্কিং করো, নিতে শেখাও ব্রেনটাকে। আমি ওর সাথে তাহলে এই ক্লাসটা তো ওর সাথেই হবে, এখন আরও 1 ঘন্টা হবে। ঠিক আছে, তো আরও অন্য হয়তো কিছু গল্প গুজব হবে। ওই আর কি গল্প গুজব করেই আর কি 1 ঘন্টা 1.5 ঘন্টা করে দেবো, তাহলে তোমরা ওখানে গল্প গুজব পাবে রেকর্ডে তাহলে তোমরা গল্প গুজব পাবে, ভালো হবে। যাও, বিনা গল্প গুজবে কতক্ষণে শেষ করবেন? বিনা গল্প গুজবে এখনো 1/2 ঘন্টা। করলো না ক্লাস, আধা ঘন্টা বাদে ভুক লাগেই তুমি ওকে, ও ভুক লেগে গেছে, ওই জন্য আওয়াজ সবার দিকে খিদে আমার পাওয়া দরকার। আমি কিছু না খেয়ে আছি, এরা খেয়েও এদের খিদে পায়। তোমরা 1/2 ঘন্টা লেট করেছো, আমি 1/2 ঘন্টা গল্প গুজব করতে লেট করলাম, এই সেই বোঝাতে সোজাতে অনেক কিছু জিজ্ঞেস করতে। তো কি করবে? হ্যাঁ হ্যাঁ, ওকে, তাহলে আবার গল্প গুজব করবে না, আবার বোর হয়ে না, এটাই বলছি। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনি এখানে এই যে তার যে কনসেপ্ট ডেভেলপ করছেন, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সেলফনেসের একটা আইডিয়া রয়েছে, ফাউন্ডেশন হিসেবে এটা বিবেচিত হচ্ছে। পলিটিক্স অফ সেলফনেস, তারপরে পলিটিক্স অফ হিউম্যানিটি আর ওয়েলফেয়ার অফ পিপল, এই ধরনের কনসেপ্টগুলো
তিনি ডেভেলপ করছেন। এবার যদি তার আমরা ডেমোক্রেসির আইডিয়াটা থেকে দেখি, ডেমোক্রেসির আইডিয়াটাই এটাই, আলাদা বিশেষ কিছু নয়, আমি গভীরে কিছু যাচ্ছি না কারণ বলে দিয়েছি অলরেডি সব। ডেমোক্রেসির আইডিয়ার মধ্যে ডেমোক্রেসি কী বল, লিবারালিজমের সঙ্গে ডেমোক্রেসি জড়িত তোমরা জানো, যে একটা ক্লোজলি রিলেটেড একটা আইডিয়া। লিবারালিজম লিবার করার কথা বলে, লিবার মানে লিবার একটা ল্যাটিন ওয়ার্ড, এটা হচ্ছে লিবার কথার অর্থ স্বাধীন, তাই না, লিবার্টি। তো স্বাধীনতার কথা বলে, স্বাধীনতা কার, ইন্ডিভিজুয়ালের স্বাধীনতা, স্বাধীনতা সোসাইটিরও বলেনি বা অন্য কোনো স্টেটেরও স্বাধীনতার কথা বলেনি, এটা ইন্ডিভিজুয়ালের লিবার্টির কথা তারা বলছে। তাহলে এটার সঙ্গেই ডেমোক্রেসিকে তারা জুড়ে দিয়েছে, যে জনগণ যখন নিজের স্বাধীন, নিজের যখন সে উন্নতি চায়, লিবারালিজমের আইডিয়া অনুসারে, যে জনগণ নিজের যখন স্বাধীনতা চায় তখন স্বাভাবিকভাবে সে স্বাধীনতা আসবে যখন সে নিজের সরকারও নিজের মতো করে চাইতে পারবে। তো এটাও কথা স্বাধীনতা, মানে আমি কেমন সরকার চাইছি সেটাও যখন চুজ করার যদি আমার স্বাধীনতা থাকে, তাহলে এটাও একটা এক ধরনের স্বাধীনতা। তো এখানে আমরা দেখতে পাবো যে এইভাবে জনগণের শাসন বা ডেমোক্রেসি যেটাকে আমরা বলতে পারি, ঠিক আছে, ডেমো এবং ক্রেসি, এই যে দুটো শব্দ মিলে যে ডেমোক্রেসি, এই ডেমোক্রেসির কনসেপ্টটা তাহলে এখানে ডেভেলপ করে গেছে। এই জায়গাতে আমরা দেখতে পাবো যে এটাতে কি হয় না, এটাতেও তোমরা দেখবে যে এই ডেমোক্রেসির কনসেপ্টের মধ্যে এটা ওই যেহেতু লিবারাল একটা বেস রয়েছে, এর ডেমোক্রেসি যখন তৈরি হচ্ছে ওয়েস্টার্ন একটা কনসেপশন থেকে তৈরি হয়েছে, ওয়েস্টার্ন একটা ফিলসফি বা বেস দিয়ে তৈরি হচ্ছে, স্বাভাবিকভাবে ওখানে কিন্তু এথিক্যালের জায়গাটা নেই, নর্মেটিভ ভ্যালুজের জায়গাটা ওখানে কিন্তু নেই। এখানে তিনি করছেন কি, ডেমোক্রেসি যখন তৈরি হবে তখন এই ডেমোক্রেসি যেমন এমন না হয় যে মেটেরিয়ালিস্টিক ডেমোক্রেসি, প্রত্যেকে শুধু নিজের কথা ভাবছে, এই ধরনের ডেমোক্রেসি নয়। তোমাদের জন রলসও পড়াতে গিয়ে আমি এই কথাগুলো বলবো, তখনও তোমাদের দেখবে আসবে, যদিও অলরেডি ফার্স্ট সেমিস্টারে জন রলস ছিল, তোমরা পড়োনি। জন রলস সেমিস্টার সিলেবাসগুলো দেখো, দেখো জন রলস ছিল, ঠিক আছে, জাস্টিস পড়াতে গিয়ে জন রলস পড়ানো হয়েছে। না আর থাকবে না, নেট সেটে থাকবে এবার ডিরেক্ট, ঠিক আছে, নেট 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 নেট। স্যার আমাদের টিউশন স্যারগুলো ফাঁকি মেরেছে, আমরা ফাঁকি মারিনি। ফাঁকি মেরেছে? তাহলে তো আমি ফাঁকি মারছি না, তাহলে তো ফিসটা বাড়িয়ে দেবে, ফিসটা বাড়িয়ে দেবে, ডবল করে দেবে, ঠিক আছে। স্যার আমরা যেদিন থেকে রোজগার করবো সেদিন থেকে ডবল হয়ে যাবে, এখন হবে না। তোমরা রোজগার, তুমি মাস্টার যেভাবে পড়াচ্ছি, যেভাবে বলে দিচ্ছি এটা মার্ক করো, এটা পড়ো, এটা নেটে এসেছে, এটা জানতে চেয়েছে, বাস এইটাই ফলো করে যাও তুমি, মানে মাস্টার্স করতে করতে আমি তোমাকে গ্যারান্টি দিয়ে দিচ্ছি যে মাসে 45,000 টাকা ইনকাম করবে জিআরএফ পেয়ে। মানে মাস্টার্স তো জিআরএফ পাবে না, ডিগ্রিটা পাবে, সার্টিফিকেটটা পাবে, আর পিএইচডিতে যেদিন থেকে জয়েন করবে সেদিন থেকে তুমি জিআরএফ এর সার্টিফিকেটটা দেখালে পিএইচডি জয়েন হয়ে যাবে। পিএইচডি জয়েন হয়ে গেলে মানে তুমি মাসে 45,000 টাকা পাবে। হ্যাঁ, তো পিএইচডি জয়েন করার পরে, মানে ওই 2-3 মাসের মধ্যে শুরু হয়ে যায়, মাসে মাসে। তো এবার এক মাসে, প্রত্যেক মাসে দেয় না টাকা, ধরো 3 মাস 4 মাস 6 মাস করে দেয়। এবারে আসলে 1 লাখ 1.5 লাখ 2 লাখ 1,80,000 এরকম আসবে, ঠিক আছে। স্যার তো 25 লাখ টাকা, কোশ্চেনটা শুনুন না, 25 লাখ টাকার প্যাকেজ। হ্যাঁ, বলছি জেআরএফ পেয়ে যাবো আর পিএইচডি না করব, টাকা পাবো? नहीं नहीं तो না পিএইচডি তো করতে হবে। पहले तुमको जेआरएफ उसको देखना जितना है, जल्दी बस पैसा मिले 45,000। मेरे को पीएचडी नहीं करना है सर, मेरा उसको शादी करना, पूरा बात बताओ। क्यों बोल रही हो? गोली फोन में कल तुमको कोई बंदा यहाँ पे ना गाना गा रहा था बाद में, ओ प्रिया तुम्ही कोथाय, तो तुम्हें तो नहीं पुकार रहा था ना, हाँ, नहीं सर, तो यहाँ पे आके क्यों पुकार रहा था? गाना वो गाना तो ऐसा ही क्यों गाना, प्रिया प्रिया का क्यों चिल्ला रहा था यहाँ पे आके, पिल्ला प्रिया प्रिया करके? मुझे भी भूख लग गई है, मुझे ही भूख लग गया है। सर इसीलिए बोल रहे हैं। तो ऐसे हम लोग देखेंगे यहाँ पे जो डेमोक्रेसी का जो कॉन्सेप्ट उभर के आ रहा है ना, यहाँ पे एथिक्स को जोड़ा गया है कि नॉर्मेटिव वैल्यूज में होता है, यहाँ पे एथिक्स होता है कि लोगों को भी मतलब बारे में सोचना चाहिए, सोसाइटीज के बारे में भी सोचना चाहिए, ऐसा एक डेमोक्रेसी बनाना चाहिए। इसके बारे में इन्होंने बात किया था, हालांकि ऑलरेडी वो सारा कुछ डिस्कस हो गया है। अभी यहाँ पे आते हैं कि ऐसे करके उन्होंने जो कॉन्सेप्ट दिया था, ये हाईली इगलिटेरियन कॉन्सेप्ट डेवलप किया था, मतलब डेमोक्रेसी रहेगा, उसके साथ साथ सोसाइटीज का जो इंपॉर्टेंस है, कम्युनिटी का जो इंपॉर्टेंस है, उसको भी दिया था। ऐसे करके उन्होंने एक जो इक्वल सोसाइटी बनाने की जो कोशिश किया था, इस सोसाइटी को वेस्टर्न फिलोसफी में इसको बोला जाता है इगलिटेरियन सोसाइटी, ठीक है। तो इगलिटेरियन सोसाइटीज में इनका भी थोड़ा कुछ रोल रहा, हम लोग देखेंगे, ठीक है। और नेशनलिज्म के आइडिया में ऑलरेडी सारा कुछ बोल दिया मैंने, ठीक है। ऐसे ही जो कुछ भी अभी तक बताया वो सारा का सारा नेशनलिज्म का आइडियाज में आता है कि नेशनलिज्म को ऐसे प्रमोट करो। हालांकि जब हम लोग देखेंगे कि जब इन्होंने जो रिलीजियन इस्लामिज्म को प्रैक्टिस करना स्टार्ट किया, तब से हम लोग देखेंगे कि इन्होंने क्या किया कि कॉस्मोपॉलिटेरियन कॉन्सेप्ट को भी प्रैक्टिस करने लग गए। मतलब कॉस्मोपॉलिटेरियन कॉन्सेप्ट क्या बोलते हैं कि जैसे कि
रविंद्रनाथ टैगोर ने बोला था, नेशनलिज्म को उन्होंने क्या किया था कि नेशनलिज्म का एक लिमिटेशंस होता है, नेशनलिज्म एक बाउंड्रीज होता है, एक वहाँ पे एक सीमाना होता है। तो उसमें अगर उसको प्रैक्टिस करते हैं तो क्या होता है कि दूसरे जो स्टेट्स होते हैं उसके इसके साथ उसका कुछ कॉन्ट्राडिक्शंस हो जाते हैं, यूथ हो जाते हैं, है ना, ऐसे बोला था। इसलिए उन्होंने क्या बोला था कि नहीं, इंटरनेशनलिज्म शुड बी सुइटेबल फॉर अ पीसफुल वर्ल्ड, ऐसे ही उन्होंने बोला था। इनका भी कॉन्सेप्ट यही था कि अगर हमें एक अच्छा वर्ल्ड बनाना है, अच्छी तरह से रहना है फिलोसॉफिकली। हालांकि उन्होंने तो बाद में देखा कि जो फिलोसॉफी में जो प्रैक्टिस करते हैं बाद में तो उसका वो ऑपोजिट किया है, कैसे वो बताता हूँ मैं। देखो, तो हालांकि फिलोसॉफी जब प्रैक्टिस करते हैं तब बोला कि नहीं, फिलोसॉफी ऐसे प्रैक्टिस करेंगे ठीक है, पर बाद में मतलब नेशनलिज्म ऐसे डेवलप करेंगे तो ठीक है, होगा, पर बाद में जाके क्या देखा जाएगा कि वो दूसरे स्टेट्स में वो दूसरे स्टेट्स के साथ कॉन्फ्लिक्ट में आ जाएगा। तो इन्होंने बोला कि इस्लामिज्म उसने इसलिए भी प्रैक्टिस करना स्टार्ट किया था कि इस्लाम में ना ऐसे फिलोसॉफीज को वैल्यू दिया जाता है कि एक वहाँ पे रेस नहीं होता है, वहाँ पे रिलीजियन का वो पर्टिकुलर कोई सेगमेंट नहीं होता है, हालांकि होता तो है उनके हिसाब से, फिलोसॉफिकली होता नहीं है, और बाउंड्रीज में विश्वास नहीं करते हैं, मतलब नेशनल बाउंड्रीज की जो कॉन्सेप्ट है ना, इसमें विश्वास नहीं करते हैं। वो वर्ल्ड ब्रदरहुड की कॉन्सेप्ट में विश्वास करते हैं। मुस्लिम्स जो होते हैं ना, इस्लामिस्ट जो होते हैं, वो वर्ल्ड ब्रदरहुड की कॉन्सेप्ट में विश्वास करते हैं, मानते हैं कि पूरे जो यूनिवर्स है ना वो एक ही है। हालांकि सिर्फ मुस्लिम्स नहीं, हिंदू भी करते हैं। इसलिए तुम लोग देखोगे कि अभी जो हमारा G20 का लोगो बना है ना, G20 का लोगो देखा है तुम लोगों ने, लोगोটা ওখানে দেখবে যে ওখানে দেখবে পদ্মের উপর সূর্য, পদ্মের উপর সূর্য, তো পদ্মের উপর দেখো, जो লোগোটা সার্চ করো लोटस तो है, पता नहीं था। जो পদ্মের উপর তোমরা দেখবে যে নরেন্দ্র মোদী যেটা তৈরি করেছেন G20 তে সম্মেলনের জন্য, G20 এর যে এখানে আমরা যে প্রেসিডেন্টশিপটা যে পেয়েছি এই বছর, সেটার জন্য তোমরা দেখবে। তো যাই হোক, এখানে তোমরা দেখতে পাবে যে এই যে কনসেপ্টটা যে বানিয়েছে, ওখানে দেখো তার নিচে সুন্দর করে লেখা আছে তিনটে ওয়ার্ড, ওয়ান আর্থ, ওয়ান ফ্যামিলি, ওয়ান ফিউচার লেখা हुआ है ना, देखो বলেছিলাম, দেখো লেখা আছে। তো এই যে ওয়ান আর্থ, ওয়ান ফ্যামিলি আর ওয়ান ফিউচারের কথা বলছে, তার মানে কি একটাই আর্থ, একটাই ফ্যামিলি আমরা, তার মানে এখানেও কসমোপলিটেরিয়ান কনসেপ্ট, ওয়ান আর্থ, ওয়ান ফ্যামিলি, ওয়ান আর্থ। হ্যাঁ, পর্দার উপরে গ্লোবটা রয়েছে, দেখতে পাচ্ছ, সূর্য না গ্লোব। नरेंद्र मोदी, এটা তো ক্রেডিট তো নরেন্দ্র মোদীকেই দিতে হবে যে উনি এখন লিডার দেশের, উনি লিডার, এখন দেশের লিডার। তো অনেকে এর সাথে যেটা নিয়ে সমালোচনা, এটা বিজেপি কমলা তো ছাপতে পারে স্যার এখানে। না, ওটাই তো, ওই জন্য তো দেখবে মমতা ব্যানার্জি একটুখানি গুসা হয়ে গেছিল, যে মমতা ব্যানার্জি বলছে কি পদ্ম কেন, পদ্ম ছাড়া অন্য কিছু ছিল না। এবার পদ্মটা ওরা নিয়েছে, তার কারণ পদ্মটা ওদের ন্যাশনাল ফ্লাওয়ার এক, তার কারণ হচ্ছে এটা হিন্দুর সঙ্গে আইডিয়ার সঙ্গেও যায়। প্লাই করতে পারবে নাকি ন্যাশনাল ফ্লাওয়ার है। পদ্ধতি হিন্দুর কি রিলেশন? ইয়ে কোথায় বসে থাকে, কে? सरस्वती बहुत से भगवान बैठते हैं ना लोटस पर। তো তারপরে এটা ধর্মের সঙ্গে भगवान लोटस पे बैठ सकते हैं। वही तो अरे मेरे भगवान आत्मविश्वास है थोड़ा। রিলেটেড এরকম। फ्लावर अच्छा लगता है। नहीं, তো ভগবান কি করে সিংহের উপর বসে থাকবে? किसे? ভগবান উপর কিভাবে সিংহের উপর বসে থাকবে? ভগবান সিংহের উপর বসতে পারে? ভগবানের ভার নিতে পারবে সিংহ? এটাও একটা মান। काउर ऊपर ही बसते हैं। चूहार ऊपर गणेश চুয়ার উপরে গণেশ কি করে বসবে? गणेश जी कभी बैठते नहीं है, बस उनके पास रहता है। सवारी सवारी भी तो किए हैं। তো ওই তো, ওটাই হচ্ছে একটা বেসিক কনসেপ্ট। তো এগুলো মানুষের শ্রদ্ধার জায়গা, शिवजी भगवान जी नेशनल फ्लावर को बोलेगा नहीं ना। এগুলো মানুষের শ্রদ্ধার জায়গা, সম্মানের জায়গা। এগুলো মানে মানুষ এগুলো খুব, মানে এগুলো খুব ইমোশনালি আর কি মানুষকে টাচ করে, ভালো। তো যাই হোক, এটা যখন তৈরি করছে লিডারশিপ, যেহেতু এখন নরেন্দ্র মোদীর আছে, তো তিনি এটা তার আর কি কনসেপ্ট থেকে বেরিয়েছে। তো যাই হোক, এখানে দেখো কি লেখা আছে, ওয়ান আর্থ, ওয়ান ফ্যামিলি, ওয়ান ফিউচার, মানে কি একটাই আর্থ, একটাই বিশ্ব, এখানে ওটাকে একটাই ফ্যামিলি আমরা ধরছি। তাহলে দেখবে প্রায় মোটামুটিভাবে ইনিও একটা আইডিওলজির, মানে পার্টিকুলার একটা রিলিজিয়নকে প্র্যাকটিস করেন, এবং পার্টিকুলার সেটা গভর্নমেন্টের মধ্যেও সেটাকে প্র্যাকটিস করছেন। তো জেনারেলি আমরা বলতে পারি সমস্ত রিলিজিয়ন্সগুলোর মধ্যেই তোমরা দেখবে এই কসমোপলিটেরিয়ান কনসেপ্টটা রয়েছে। ইনি সেই কনসেপ্টটাকেও ডেভেলপ করার চেষ্টা করেছিলেন, ঠিক আছে। ইকবাল কিন্তু সেটাকেও এখানে প্র্যাকটিস করেছেন, যে কসমোপলিটেরিয়ান একটা কনসেপ্ট তিনি ডেভেলপ করছেন, এবং ন্যাশনালিজমকে তিনি ওই লেভেল পর্যন্ত নিয়ে যেতে চাইছেন যেখানে কোনো বাউন্ডারি থাকবে না, যেখানে কোনো ডিভিশনস থাকবে না, যেখানে কোনো কনফ্লিক্ট থাকবে না, সবাই শান্তিপূর্ণ উপায়ে থাকবে। যদিও প্র্যাকটিক্যালি আমরা দেখতে পাবো সেটা কিন্তু ভিন্ন রকমের। কেন? এখানে এটাকেই বলা হয় যে ইসলাম যখন পার্টিকুলার ইসলাম শব্দটাকে দিয়ে যখন বোঝার চেষ্টা করে, তখন এটাকে প্যান ইসলামিজম বলার কনসেপ্ট দিয়ে বোঝার চেষ্টা করে, যার মানে হচ্ছে যে যেমন ওখানে ওয়ান ফ্যামিলি, ওয়ান আর্থ, ওয়ান ফ্যামিলি, ওয়ান ফিউচার লিখেছো, তো এখানে ধরে নাও যে ওয়ান রিলিজিয়ান, ওয়ান আর্থ, ওয়ান রিলিজিয়ান, ওয়ান ফিউচার, এই ধরনের একটা ধরো হতে পারতো। তো ওই ধরনের আর কি, যে ওরা
একটাই ভাবার চেষ্টা করে জিনিসটা। তো পার্টিকুলার রিলিজিয়ন দেখছে, ইসলাম রিলিজিয়নের মধ্যে পার্টিকুলার একটা রিলিজিয়নের কথা বলছে, তো ওই রিলিজিয়ন দেখছে, তো স্বাভাবিকভাবেই এইরও কারণে আমরা বলতে পারি যে ওরা ওদের মতো করে করার চেষ্টা করেছে। এবং উনি এই কারণে ইসলামিজমের বলা যায়, তো একজন স্কলার্স বা এইরকমভাবে তিনি আসলে প্যান ইসলামিজমের কনসেপ্ট বা কনজারভেটিভ হয়ে গেছিলেন ধীরে ধীরে। আসলে ইসলামিজমের দিকে গিয়ে যেতে যেতে তিনি আসলে কনজারভেটিভ হয়ে গেছিলেন। যাই হোক, অনেকে কনজারভেটিভ বলতে পারে, অনেকে লিবারাল বলতে পারে, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর তো সেই একই কনসেপ্ট দিয়েছে, উনি আবার লিবারাল। তো এই আর কি এটা ডিবেট থাকতে পারে, এগুলো নিয়ে চর্চা হতে পারে, এগুলো নিয়ে আলাদা করে গবেষণা করা যেতে পারে। তো আমরা এখানে দেখতে পাবো যে এইরকমভাবে কি হচ্ছে, ওয়ার্ল্ড ভিউ অফ মুসলিম ব্রাদারহুড তিনি কিন্তু ডেভেলপ করার চেষ্টা করেছিলেন, যেটা অলরেডি আমি তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা বলেছি। এবং আমরা দেখেছি যে এইভাবেই আসলে কি হয়েছে না, ইসলামিজমের কনসেপ্টটাকে তিনি ওয়ার্ল্ড ওয়াইড করার চেষ্টা করেছিলেন। এই জায়গাতে তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই জায়গাতে আমাদেরকে মাথায় রাখতে হবে যে ইনি যখন ফিলোসফিক্যালি বলছেন, প্যান ইসলামিজমের কনসেপ্ট বলছেন, তখন এটা এক রকমের, কিন্তু প্র্যাকটিক্যালি এটা আবার অন্য রকমের। কীরকম দেখো প্র্যাকটিক্যালি তুমি দেখো যে উনি কিন্তু ওই 1930s এসে কি প্র্যাকটিস করছেন, টু নেশন থিওরি প্র্যাকটিস করছেন। পলিটিক্স যখন করছেন তখন টু নেশন থিওরি প্র্যাকটিস করছেন। যখন টু নেশন থিওরি প্র্যাকটিস করছেন তখন তাহলে প্যান ইসলামিজমের কনসেপ্টটা থাকলো কোথায়? তখন কি হচ্ছে, তখন ইসলামেরকে আলাদা করে দিচ্ছে একটা রিজিয়ন থেকে। যখন আলাদা করে দিচ্ছে তখনই এখানে হয়ে যাচ্ছে, তখন আসলে তাকে নাকি আলাগ লীগ চাইছিল কি দেশ কংগ্রেসের কেন হিন্দু আছে তো আমার আলাগ চাই, তো ওনাকে লীগ, হ্যাঁ, তো ওই তো লীগ তৈরি হয়েছিল ওটা। যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি কি না, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মুসলিমদের জন্য যখন একটা আলাদা দেশ তারা দাবি করতে শুরু করলো, নেশনস, এনারই বেসিক ফিলসফিটা এনারই ছিল। এখান থেকে যখন আমরা দেখতে পেলাম যে আলাদা একটা নেশনস তিনি ডেভেলপ করার কথা বললেন, এবং পরবর্তীকালে সাভারকারও আর কি 1937-এর দিকে এটাকে পপুলারাইজ করলেন। তারপরে 1940-তে এটা আবার দেখতে পাবো যে জিন্না এটাকে পপুলারাইজ করছেন। তারপর থেকে তো দেখলাম দেশ ভাগই হয়ে গেল। যখন হচ্ছে এই জিনিসটা, তখন আমরা এটা কিন্তু বলতে পারি না যে বাস্তবে একটা ফিলোসফিতে যা বলে বাস্তবে তা কিন্তু প্র্যাকটিস করে না, কারণ পলিটিক্স সবসময় কিন্তু ভিন্ন রকমের হয়, এবং পলিটিক্স সবসময় উদ্দেশ্য এবং স্বার্থ নিয়ে কথা বলে। সবসময় সেখানে ব্যক্তি নিজেরটাকেই ভ্যালুস দেয়। তখন সেটার মধ্যে ওই লিবারাল যে আইডিয়া ইন্ডিভিজুয়ালসের, সেটাকেই কিন্তু সেই ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস করে। তখন কিন্তু আর সেই ওই এথিক্যাল বিষয়টা কিন্তু সেখানে আর থাকে না। তো এইরকমভাবে আমরা কি দেখতে পেলাম যে তিনি কিন্তু ওই ফিলোসফিতে যেটা বলছিলেন সেটাকে কিন্তু প্র্যাকটিস করলেন না, এবং এইভাবে তিনি আসলে আমাদের সামনে ইসলামিজমের যে কনসেপ্ট সেটাকে কিন্তু ফিলোসফিক্যালি একরকমভাবে আর প্র্যাকটিক্যালি একরকমভাবে তুলে ধরার চেষ্টা করলেন। টু নেশনস থিওরি এখান থেকে এইরকমভাবে বেরিয়ে এসেছে। আমি বললাম যে এলাহাবাদ সেশনে তিনি একটা অ্যাড্রেস করেছিলেন, অলরেডি বলেছি 1930 সালে। সেখানে তিনি কিন্তু বলেছে টু নেশনস থিওরির একটা কনসেপ্ট এখানে এইভাবে তিনি দিয়েছিলেন। ঠিক আছে, এবার এখানে কে ভুল কে ঠিক এটা নিয়ে জাজ করার এবার ক্ষমতা আমার নেই। এবার তোমরা এটা নিজেরা ডিসাইড করবে যে কাকে ঠিক কাকে ভুল বলবো, কাকে আমি শ্রদ্ধা করব, কাকে ঘৃণা করব। ঘৃণা আমি বলবো কাউকে করা উচিত নয়, প্রত্যেকে নিজের জায়গাতে ঠিক। কারণ উনি যখন কথা বলছেন তখন দেখছেন যে মুসলিমরা সাপ্রেসড হচ্ছে, ওনার সাইড থেকে দেখছেন যে মুসলিমরা সাপ্রেসড হচ্ছে, কারণ ওরা মাইনরিটি। আর আমরা ইন জেনারেল জানি এটা যে মাইনরিটিটা সমস্ত দেশেই সাপ্রেসড হয়, মানে রিলিজিয়াস মাইনরিটি পার্টিকুলার যদি কথা বলি, এটা শুরু থেকেই হচ্ছে। শুরু থেকে মানে কি বলবো, যে ওয়েস্টার্ন ফিলসফি থেকে আমরা দেখতে পাচ্ছি রিলিজিয়ানকে সাপ্রেস করা হচ্ছে, রিলিজিয়ানের মধ্যে যারা আবার মাইনরিটি, মেজরিটি তাদেরকে আবার সাপ্রেস করে। যেমন বাংলাদেশে যাবে হিন্দুদেরকে সাপ্রেস করা হয়, মুসলিমরা করে, বাংলাদেশে যাবে হিন্দুদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, তাই না, জ্বালিয়ে দেওয়া হচ্ছে তাদের বাড়িঘর, এই জিনিসটা দেখতে পাই না। বাংলাদেশে হিন্দুদেরকে জ্বালিয়ে দেওয়া হয়, মুসলিমরা বেশি সেখানে সংখ্যায়। ঠিক আছে, যখন ইসলামিক কান্ট্রিটা আলাদা হলো তখন সবাই কেন চলে গেল না? কারা সবাই যায় না, তার কারণ কথাটা হচ্ছে যে সবাই তো আর ওই ইসলামের কনসেপ্টে বিশ্বাস করে না, বা ইসলামের কনসেপ্টে বিশ্বাস করলেও একটা নিজের দেশের প্রতি একটা ভালোবাসা আছে, টান আছে, ইভেন তার নিজের সম্পত্তি আছে, এত বড় একটা রুট আছে, তার ইমোশনস জড়িয়ে আছে, ও যাবে কেন? এবং অনেকে, বেশিরভাগই তোমরা দেখবে যতজন ওখানে গেছিল ঠিক তত পরিমাণই বা তার থেকে বেশিও বলতে পারে, এক্স্যাক্ট আমি ফিগারটা জানি না, তুমি দেখবে যে কংগ্রেসে কিন্তু প্রচুর মুসলিম ছিল, না অনেকে বেরিয়ে গেছিল, বাট প্রচুর সমর্থক কংগ্রেসের মধ্যে ছিল, প্রচুর মুসলিম ছিল। এবং এখনও দেখবে যে ওদের বোধহয় জনসংখ্যা বোধহয় 24 কোটির কাছাকাছি বোধহয় পাকিস্তানের, সেখানে মুসলিম, আমাদের দেশেই তো জনসংখ্যা হচ্ছে বোধহয় 15-16 কোটি মুসলিমদের, তো সংখ্যাটা কিন্তু খুব কম নয়। ইনডাইরেক্টলি তো ইন্দিরা গান্ধী মুসলিম হলো। ইন্দিরা গান্ধী তো মুসলিম হলো ইনডাইরেক্টলি কিভাবে মুসলিম হবে? ম্যারিড বিয়ে তো করেছিল মুসলিমকে, গান্ধী তো জাস্ট সারনেমটা ছিল। আমি জানি না। হ্যাঁ, ওরা পন্ডিত হচ্ছে এখানে এসে কাশ্মীরে এসে কনভার্ট হয়েছিল গান্ধীরা, নেহেরু সবাই। আমি তো বলছিলাম কিছুক্ষণ আগে, কিন্তু আমি এটা কমপ্লিট বলতে পারি না। দেখো ইন জেনারেল पंडित था, इंदिरा गांधी उनकी बेटी हुई, लेकिन जब उन्होंने मुस्लिम से शादी किया तब उनका नाम ही हट चुका था, फिर गांधी जी ने उनको अपना टाइटल दिया।
तब से गांधी चल रहा है। मुझे नहीं पता, मुझे ये सब, मैं इसके बारे में कुछ ज़्यादा पढ़ाई नहीं करता हूँ, बहुत ही कंट्रोवर्शियल टॉपिक है तो मैं इसमें जाऊँगा नहीं। ठीक है, शादी हुई थी मुझे वही नहीं पता। सोनिया गांधी कौन है? उनकी बेटी है। ये मेरे को नहीं पता। अभी कॉलोनियलिज्म का कॉन्सेप्ट हमने समझ नहीं लिया और नेक्स्ट दिन एक नेक्स्ट चीज दिन पूछना था, जैसे कि जिन्ना और ये जो इकबाल है वो चाहते थे कि ये बंद कर देते हैं, बेचारा बहुत देर से चल रहा है, गुस्से में आ जाएगा।